আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের সাথে আজকে যে যে ভাইয়া ইকো হচ্ছে, একটু দেখবেন কি? আচ্ছা। সো আমাদের সাথে আজকে যে যে আমাদের উন্মেষের ফেসবুক পেজ থেকে এবং এই জুমের মাধ্যমে সংযুক্ত হয়েছো, সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমি সাদাত আহমেদ তীব্র। আশা করি তোমাদের সাথে আগেও বিভিন্ন ওরিয়েন্টেশন সেমিনারে ভাইয়ের সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। তো আজকের আমাদের সেমিনারটি মূলত হচ্ছে, তোমরা যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তারা যাদের মেডিকেল টার্গেট তাদেরকে সামনে রেখে প্রি মেডিকেল 2 সপ্তাহের একটা ফ্রি কোর্স আমাদের উদ্ভাস উন্মেষের পক্ষ থেকে লঞ্চ করা হচ্ছে, সেটার ওরিয়েন্টেশন সেমিনার। তো মূলত আজকে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো, এবং তোমাদের যাদের টার্গেট মেডিকেল, বা যারা হয়তো মেডিকেল নিয়ে ভাবছো, হয়তো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোনটা তুমি সিলেক্ট করবে, এগুলোর মধ্যে একটু সন্দেহে আছো। সো আশা করি তাদের এই দ্বিধা বা এই সন্দেহগুলো অনেকটাই দূর হবে তুমি যদি এই প্রি মেডিকেল ফ্রি কোর্সটা আমাদের সাথে করো। সো একদমই পুরো কোর্সটা ফ্রি থাকবে তোমাদের জন্য। বিস্তারিত আমরা সামনের দিকে জানতে পারবো। আমি তোমাদের সাথে আজকে আছি, আর সাথে আছে তোমাদের শুভ্র ভাইয়া। শুভ্র, কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, দীপ্র ভাইয়া, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। তুমি যদি ওদের উদ্দেশ্যে একটু পরিচয় দিয়ে কিছু কথা বলো, তাহলে আহ, আমরা শুরু করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেখ হাসনাত জামান শুভ্র, তোমাদের কাছে শুভ্র ভাইয়া নামে পরিচিত। এবং তোমাদের সাথে বায়োলজিতে মেবি অনেকের সাথে ক্লাস হয়েছে। তো আমি এখন পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, এবং উদ্ভাসের রেগুলার বায়োলজি ক্লাস নিয়ে যাচ্ছি। তো আজকে থাকবো তোমাদের সাথে থেকে আহ, আলোচনা করব আমাদের মেডিকেল এক্সপিরিয়েন্স ব্যাপারে, মেডিকেলের জন্য কি কি করা দরকার। তো আমি আছি তোমাদের সাথে। তো দীপ্র ভাইয়া শুরু করবেন। ইনশাল্লাহ খুব ভালো একটা সময় কাটতে যাচ্ছে আমাদের। যারা যারা সালাম দিচ্ছ চ্যাট বক্সে, সবাইকে আবার ওয়ালাইকুম আসসালাম। অনেকে জানতে চাচ্ছ যে আমরা কেমন আছি। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে দেরি না করে আমরা সেমিনারটা শুরু করে দিই। প্রথমেই আমরা তোমাদের কাছ থেকে যে ব্যাপারটা জেনে নিতে চাচ্ছি, যে তোমরা অনেকেই হয়তো আজকের ওরিয়েন্টেশন সেমিনারের আগেই আমাদের এই ফ্রি কোর্সের ব্যাপারে জেনে গিয়েছো। সো একটু যদি তোমরা বলে দাও যে তোমরা কে কে এই কোর্সে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছো, সেটা যদি একটু পোল লঞ্চ করছি আমি, পোল একটু ভোট দিয়ে জানিয়ে দাও। বা কারো যদি কোনো কনফিউশন থাকে রেজিস্ট্রেশন করা সংক্রান্ত, তাহলে সেটাও কিন্তু তুমি চ্যাট বক্সে জানাতে পারো। আমরা যথাসম্ভব ট্রাই করবো এখানে সেটা ক্লিয়ার করে দেওয়ার। আচ্ছা সাইফুল, এটা হচ্ছে 2 উইকস এর একটা ডেমো কোর্স টাইপ। বাকিটা সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হবে সেটার উপর এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে, এবং তখন এই ব্যাপারগুলো তোমাদের জানানো হবে। আচ্ছা, অনেকের এই রেজিস্ট্রেশন সংক্রান্ত হালকা পাতলা সন্দেহ আছে, তো আমরা চেষ্টা করবো একটু পরেই সেটা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার। আচ্ছা, সো দেখা যাচ্ছে মোটামুটি 84% তোমরা রেজিস্ট্রেশন করেছো, আর 16% মানুষ এখনো হয়তো রেজিস্ট্রেশন করোনি বিভিন্ন সমস্যার কারণে, সেটা আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি। ওকে ফাইন।
তো আসো প্রথমে আমরা একটু দেখে নিই যে কিভাবে আমরা রেজিস্ট্রেশনটা অ্যাকচুয়ালি করতে পারি। যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন কোনো কারণে করতে পারি নাই, আমি তোমাদের সমস্যাগুলো দেখলাম, আশা করি এই সমস্যাগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রথমেই আমরা একটু স্ক্রিন শেয়ারটা দিই। এই ওয়েবসাইটটার সাথে আশা করি সবাই পরিচিত, আমাদের এই যে online.udbhash-unmesh.com, তাই না? তোমরা তো যারা আমাদের পুরানো স্টুডেন্ট আছো, এইচএসসি মল টেস্ট বা যে কোনো প্রোগ্রামে এনরোল করেছো, তারা কিন্তু এই পেজটার সাথে পরিচিত। এই যে হলুদ রঙের যে হোম পেজটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, সো এখন তোমার যদি আগে থেকে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেটা যে কোনো প্রোগ্রামেরই হোক না কেন, এইচএসসি মল টেস্ট হোক বা যে কোনো প্রোগ্রামেরই হোক না কেন, ফ্রি কোর্সের হোক, তোমার নতুন করে অ্যাকাউন্ট খোলা লাগবে না। তুমি জাস্ট কি করবা, ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার, সেটা এখানে দিয়ে দিবা। যেমন আমি আমার আগে থেকেই রেজিস্টার করা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। সো দেখো আমি প্রথমে আমার রেজিস্ট্রেশন নাম্বার আগে থেকে যেটা ছিল সেটা দিলাম, এরপরে আমি নেক্সটে ক্লিক করব, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। সো তোমার যেই পাসওয়ার্ডটা দেওয়া আছে তুমি সেটা দিয়ে দিবা। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু মানে খুব সম্ভবত, হ্যাঁ। সো আচ্ছা, সো আমি লগ ইন করে ফেললাম আমার যেই স্টুডেন্ট অ্যাকাউন্টটা আছে সেখানে, এবং আমি এখানে আমার হোম পেজটা দেখতে পাচ্ছি। সো তোমাদের যদি আগে থেকে আমাদের সাথে কোনো কোর্স রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে সেই কোর্সের ক্লাসগুলো এখানে কিন্তু দেখাবে, সেটা তোমরা জানো। এখন আসি, যদি তুমি একদমই রেজিস্ট্রেশন না করে থাকো, সেই ক্ষেত্রে এই যে উপরে কোর্সেস আছে যে, এখানে যে অ্যাড নিউ কোর্সে দিতে হবে। আবারও বললাম যে আমি প্রথমে যদি রেজিস্ট্রেশন করা থাকে ওই নাম্বারটা দিলাম, দেন পাসওয়ার্ড দিলাম, তারপর কোর্সেসে অ্যাড নিউ কোর্স এখানে ক্লিক করলাম। তারপর দেখো এখানে তোমার ক্লাসটা যদি সিলেক্ট করে নাও, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। যেমন যদি বলি এখন তোমাদের ক্লাস হচ্ছে 12, যেহেতু তোমরা সেকেন্ড ইয়ার বা তোমরা এইচএসসি দিবা সামনে, তাই এরপর তোমার এই যে কাঙ্ক্ষিত যে কোর্সটা, সেটা এখানে দেখো অনেকগুলা কোর্সই আছে, কিছু আগের ব্যাচের জন্য, কিছু তোমাদের ব্যাচের জন্য। সো ওইখান থেকে তোমার কোর্সটা এখানে খুঁজে নিতে হবে। যেমন তোমরা তো অলরেডি আমাদের যেই কোর্সের ব্যাপারে, যেটা হচ্ছে তোমাদের জন্য যে এইচএসসি ফ্রি কোর্সের শর্ট কোর্স, সেটার ব্যাপারে জানো। সো ঠিক একইভাবে এখানে দেখো প্রি মেডিকেল ফ্রি ক্লাস 2021, এটা কিন্তু তোমাদের জন্য, যেহেতু তোমরা 2021 ব্যাচ। সো দেখো এখানে তোমার এনরোল নাওতে ক্লিক করতে হবে। এনরোল নাওতে ক্লিক করার পর এই যে ছোটখাটো কিছু ইনফরমেশন একটু দিয়ে দিতে হবে, যেমন তুমি কোন ভার্সন, কারণ যেহেতু আমাদের এখানে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের ক্লাস আলাদা আলাদা হবে, তাই তোমার অ্যাকাউন্টে যাতে তুমি যে ভার্সন, ওই ভার্সনের ক্লাসটাই যায়, এই জন্য এই স্টেপটা কমপ্লিট করা জরুরি। আচ্ছা, তুমি এখানে ব্রাঞ্চ, এই যে অনলাইন, যেহেতু অনলাইনেই চলছে সব, অনলাইন দিয়ে দিলে। এরপর ব্যাচ তো রুটিন অনুযায়ী দেখা যাচ্ছে, ব্যাচ টাইমটাও 7টা থেকে 9টার সময়, এই একটা টাইমই। তারপর ব্যাচ নেম এখানে যেটা আছে ওইটাই ডিফল্ট, বাকিগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি শুধুমাত্র ভার্সন অফ স্টাডি যেটা, সেটাই নিজে থেকে বাংলা হলে বাংলা আর ইংলিশ হলে ইংলিশ দিয়ে নিবা। বাকি যে স্টেপগুলা, সেগুলো কিন্তু একটা অপশনে অটোমেটিক চলে আসবে, তোমার জাস্ট ওগুলো একটু সিলেক্ট করে দিতে হবে। এটা এখন তো আমি পিসি থেকে দেখাচ্ছি, ডেস্কটপ থেকে। তুমি তোমার ল্যাপটপ হোক, ট্যাবলেট হোক বা মোবাইল হোক, সবখান থেকে কিন্তু একই প্রসেস। এটা এমন কোনো জটিলতা এখানে নাই কিন্তু। আচ্ছা, সো দেখো এখানে তোমার কিন্তু পেমেন্টের কোনো ঝামেলা নেই, বুঝাই যাচ্ছে। এখানে 2 উইক ফ্রি কোর্স যেটা, এটা আমি সিলেক্ট করলাম। এই যে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে 0 BDT, মানে 0 টাকা, অর্থাৎ ফ্রি যেহেতু তাই। সো এই প্রসেসটার মাধ্যমে তোমরা যদি পরিচিত হয়ে থাকো, পরবর্তীতে যদি তোমার কোনো পেইড কোর্স করার দরকার হয়, তখনও কিন্তু তুমি এই সেম পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারবে। পার্থক্য হলো, তখন শুধু তোমাকে এখানে একটা অ্যামাউন্ট দেখাবে, বাট আমাদের এটা যেহেতু ফ্রি কোর্স, প্রি মেডিকেল কোর্সটা, তাই এখানে টোটাল অ্যামাউন্টটা 0 দেখাচ্ছে। অর্থাৎ তোমার এখানে টাকা পেমেন্ট করা সংক্রান্ত কোনো ভেজালই কিন্তু নেই। সো দেখো এখানে আমরা নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমার কিছু ওই যে ইনফরমেশন যেগুলো, সেই ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে। ইনফরমেশন দিয়ে সাবমিট করার পরেই কিন্তু তোমার এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আশা করি এগুলো যেহেতু পার্সোনাল ইনফরমেশন, এগুলো সবাই দিতেই পারবে, তাই এগুলো দেখিয়ে আর আমরা এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে যে এতটুকু স্টেপ পর্যন্ত, তাহলে তুমি অবশ্যই জানাতে পারো। আচ্ছা, একজন বলেছে যদি আরেকটা বার বলে দিই তাহলে বেটার হয়। ওকে ফাইন, দেখো সংক্ষেপে যদি বলি, কোর্সেসে যাব, তারপর অ্যাড নিউ কোর্স, তারপর এই যে তোমাদের ক্লাস হচ্ছে 12, সেটা সিলেক্ট করবে। তারপর তুমি এখানে নিচের দিকে এই যে কোন একটা জায়গায় পেয়ে যাবে হচ্ছে প্রি মেডিকেল ফ্রি কোর্স যেটা। আচ্ছা, আমি তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে ফেলেছি, দেখি এখানে দেখাচ্ছে নাকি এখন। আচ্ছা, তোমাদের যাদের রেজিস্ট্রেশন করা নাই, তাদের কিন্তু এখানে কোর্সটা দেখাবে। আমি তো অলরেডি এখানে এনরোল করে ফেলেছি, তাই আমাকে এখন আর দেখাচ্ছে না কোর্সটা। তো এখানে দেখাবে, তারপর তুমি এনরোল করবা।
করার পরে কিন্তু তোমার সবকিছুই ওখানে চলে আসবে। আচ্ছা, ওকে। সো টাইম শিডিউল কখন? টাইম শিডিউল হচ্ছে 7টা থেকে 9টা, প্রত্যেকদিন সন্ধ্যা 7টা থেকে 9টা। বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের ক্লাস আলাদা আলাদা হবে। সো এরপরে আমি একটু বলি, এবার যদি তুমি মাই রুটিনে যাও, হ্যাঁ, মাই রুটিনে যদি যাও, দেন হচ্ছে এখানেই কিন্তু তোমার যে রেগুলার ক্লাস সেগুলো চলে আসবে। যেমন এখানে একটা ডেমো ক্লাসের মতো আমরা দেখতে পাচ্ছি, যেটা 7টা থেকে 9টা দেখাচ্ছে। সো যারা আমাদের সাথে আগে থেকে আছো তারা কিন্তু এটার ব্যাপারে জানো। আর তুমি যদি আগে থেকে কোনো প্রোগ্রামে না থেকে থাকো, আমি তোমার জন্য আবার একটু ভেঙে বলে দিচ্ছি। একবার যদি তোমার এই ফ্রি এনরোলটা করা হয়ে যায়, তারপরে এই যে ওয়েবসাইটে তুমি এখানে মাই রুটিনে ক্লিক করবা। দেখো কোর্সেস থেকে তুমি এনরোল করলা ফ্রিতে, দেন তুমি মাই রুটিনে আসলে তোমার এই যে সব রুটিন দেখতে পারবা, যে একদিনে কয়টা ক্লাস, কয়টা এক্সাম, সবকিছু। এবং তোমাদের এই কোর্সটা শুরু হচ্ছে 1 মার্চ থেকে, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে। তখন থেকে কিন্তু তুমি রেগুলার এখানে যখন যে ক্লাসটা আছে না, ধরো 24 ঘন্টা বা এর বেশ খানিক ঘন্টা আগে, তুমি কিন্তু এখানে তোমার এই রুটিনটা দেখতে পারবা। যেমন এখানে দেখো, দেখা যাচ্ছে লেকচার, হ্যাঁ, দুইটা ভাগ, একটা হচ্ছে লেকচার আর একটা হচ্ছে এক্সাম। সো লেকচারে তোমার এখানে আপকামিং লেকচার সিলেক্ট করা। আপকামিং লেকচার বলতে সামনে যে ক্লাসটা হবে। সো আমি যদি বলি যে তোমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে মার্চের 1 তারিখ থেকে, তাই তো? তার মানে তুমি কিন্তু 28 ফেব্রুয়ারিতেই দেখতে পারবে কি এখানে এই ক্লাসটা চলে আসছে। সো তুমি একবার ঢুকে রুটিনটা চেক করে নিলা, যে দেখলা যে তোমার পরবর্তী দিন অর্থাৎ 1 তারিখে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত হচ্ছে ক্লাসটা থাকবে। সো তখন তুমি কিন্তু ওই যে ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে জয়েন ক্লাস বাটনে যদি ক্লিক করো, তখন কিন্তু তুমি এখানে ঢুকে যেতে পারবা। আর এই ক্লাসটা সম্পূর্ণরূপে আমাদের ওয়েবসাইটেই হবে। তোমার যদি জুম থাকে তাহলে তো হলোই, বাট এখানে জুম অ্যাপের সাহায্য তোমার লাগবে না, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ক্লাসটা লাইভ স্ট্রিম করা হবে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে যে কিভাবে আমরা ফ্রি রেজিস্ট্রেশনটা করব এবং করার পরে আমি লাইভ ক্লাসটায় জয়েন করব। এখন কথা হচ্ছে, যদি তুমি কোনো কারণে ক্লাসটা মিস করে থাকো বা যদি তোমার ভিডিওটা আবার দেখার প্রয়োজন মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে পাস্ট লেকচারে ক্লিক করতে হবে। সেখানে দেখো আমরা পাস্ট লেকচারে ক্লিক করলাম, এবং এখানে তোমার এনরোল করা যতগুলো কোর্স আছে, যদি কোর্স একটা মাত্রই হয়, ধরে নিলাম যে শুধুমাত্র এই যে প্রি মেডিকেল ফ্রি কোর্সটাই তোমার এনরোল করা, তখন কিন্তু ওই কোর্সের যেই ক্লাস লেকচার বলো, ভিডিও বলো, সব কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। যেমন দেখো, স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করলে তুমি এখানে পিডিএফ পেয়ে যাবা, অর্থাৎ ক্লাসে ভাইয়ারা যেটা পড়াচ্ছেন। আশা করি এই ব্যাপারটার সাথে অনেকেই পরিচিত, যেহেতু 85% মানুষ অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে এখানে। এই যে দেখো, কমপ্লিট অ্যানোটেট করা পিডিএফটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর যদি হচ্ছে তোমার ভিডিওটা দেখতে হয়, সেক্ষেত্রে তো তুমি এখানে রিপ্লে ভিডিওতে ক্লিক করে ভিডিওটাও কিন্তু এখানে পেয়ে যাবা। আর দেখো, এখানে তোমাদের জন্য মানে বিভিন্ন ফিচার তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে কিন্তু অ্যাড করা হয়েছে। যেমন এখানে যদি কারো মনে হয় যে অনেক সময় হয় না আমাদের, যে আমি হয়তো পুরো ক্লাসটাই লাইভ করলাম, কিন্তু কোনো একটা স্পেসিফিক জায়গা আমার আবার দেখা প্রয়োজন। সো সেটা হয়তো 1 ঘন্টা পরে, সো সেখান থেকে তুমি টাইমটা খুঁজে নিলে, টাইমটা খুঁজে নিয়ে এই যে 1 ঘন্টা পরের টাইমটায় তুমি চলে গেলে। এবং দরকার হলে তুমি তখন কিন্তু স্পিডটাও এখানে ইউটিউবের মতো অনেকটা স্পিডটা তুমি বাড়িয়ে বা কমিয়ে কিন্তু দেখতে পারো, যদি তোমার আগে একবার ভিডিওটা দেখা হয়ে থাকে। সো এই সব সুবিধা কিন্তু তোমাদের থাকছে। আর এটার জন্যই কিন্তু ফ্রি রেজিস্ট্রেশনটা করাটা জরুরি, কারণ আমাদের ক্লাসটা যেহেতু সম্পূর্ণ সিস্টেমটাই আমাদের এই যে উদ্ভাস উন্মেষের যে অনলাইন ওয়েবসাইটটা, এটার মাধ্যমে হচ্ছে। সো এই জন্য তোমার যদি রেজিস্ট্রেশন করা থাকে, তুমি এখানে রেগুলার ক্লাস বলো, এক্সাম বলো, তারপর পাস্ট ক্লাস বলো, পাস্ট এক্সাম বলো, সবই কিন্তু এই ওয়েবসাইটের থ্রুতে তুমি অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, সো যারা অলরেডি আমাদের এইচএসসি ফ্রি রিভিশন শর্ট কোর্সে যারা রেজিস্ট্রেশন করে ফেলছো, তারাও তো এখানে দুইটা ক্লাসই দেখতে পারবা। কোনো সমস্যা নেই, আমরা সেটার ব্যাপারেও আলোচনা করে দিব। আচ্ছা, তো আমরা দেখলাম হচ্ছে যে কিভাবে লাইভ ক্লাসে জয়েন করতে হয় বা কিভাবে পাস্ট ক্লাসগুলো দেখা যায়, তাই তো? এখন যদি এক্সাম দিতে চাও, এখানে আমরা এক্সামে চলে আসলাম, যে এখানে এক্সাম আপকামিং এক্সামে দেই। এক্সামেরও ওরকম দুইটা শাখা ক্লাসের মতো, একটা হচ্ছে আপকামিং আর একটা হচ্ছে পাস্ট। সো এই যে এখন যেমন আমার এখানে দেখাচ্ছে আপকামিং দুইটা এক্সাম, যেমন এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড ডেমো লাইভ এক্সাম। সো আমরা এটা একটু জাস্ট ক্লিক করি, টেক এক্সামে যদি দেই, দেখা যাচ্ছে এখানে প্রথমে তোমার ওই যে নির্দেশনাগুলো একটু পড়ে নিবা আগের মতোই। সো নির্দেশনা পড়ে নেওয়ার পরে তুমি এখানে তোমার ভার্সনটা সিলেক্ট করো, বাংলা বা ইংলিশ, যেটা তুমি প্রিফার করো সেটা। এবং এই নির্দেশনাগুলো পড়া কিন্তু খুবই জরুরি। আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, তাও এখানে যদি একটু অ্যাড করি, যে একটু খেয়াল করো, এখানে এই যে প্রতিটা ভুল উত্তরের জন্য 25% নাম্বার কাটা যাবে, 3 নাম্বারে কিন্তু লেখা আছে। আমাদের এইচএসসির সময় কিন্তু এমসিকিউ ভুল গেলে কোনো নাম্বার কাটা যায় না, তাই না? বাট মেডিকেলে কিন্তু বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু এরকম 25% নাম্বার কাটা যায়। সো এই ইনস্ট্রাকশন গুলো পড়ে নেওয়াটা জরুরি, যে তুমি কি ভুল উত্তর করবা নাকি করবা না সেটা বোঝার জন্য।
ওই তো তারপর স্টার্ট এক্সাম দিব। অবশ্যই এখানে শুধুমাত্র এমসিকিউ এক্সাম, যেহেতু মেডিকেলে শুধুমাত্র এমসিকিউ হয়। এন্ড দেখো আমার টাইমার শুরু হয়ে গেল। দেন তুমি যেটা সঠিক উত্তর মনে হয়, এগুলো তো আসলে তোমার শুভ্র ভাইয়া বেশি ভালো পারবে মেডিকেলের যেহেতু কোয়েশ্চেন। আমি আপাতত র্যান্ডম একটু আনসার করে দিচ্ছি। র্যান্ডম কয়েকটা আনসার করে আমি এখানে নিচে চলে যাই, সময় নষ্ট না করি আর। দেন আমি সাবমিট দিয়ে দিব। ঠিক আছে? সো অবশ্যই একবার কনফার্মেশন যাবে। এবং এটা যেটা বললাম যে পিসিতে যেরকম ডেস্কটপ ল্যাপটপ, তোমার মোবাইল ফোনের ডিভাইসের জন্য কিন্তু খুবই ফ্রেন্ডলি ওয়েবসাইটটা, কোনো সমস্যা এই ক্ষেত্রে হবে না। আচ্ছা, ইয়েসে ক্লিক করলাম। তো দেখা যাচ্ছে এখানে অপটিন মার্কস দেখাবে কত, দেন হচ্ছে কয়টা কারেক্ট কয়টা ইনকারেক্ট, তারপর স্কিপ করলাম কয়েকটা। আচ্ছা, সো এখানে যদি একটু খেয়াল করি, এই জিনিসটা বোঝানোর একটা ভালো এক্সাম্পল নিজেই তৈরি হয়ে গেছে। যে আমি এখানে 5টা আনসার করছিলাম, কারেক্ট ছিল একটা, ঠিক আছে, কিন্তু ইনকারেক্ট আনসার করলাম 4টা। তো আলটিমেটলি দেখো যে একটা কারেক্ট আনসার করলাম, ওই 4টা ভুল উত্তর দেওয়ার জন্য কিন্তু ওই 1 মার্কসও পাই নাই। সো আসলে আমরা তো এইচএসসির সময় সব আনসার করে অভ্যস্ত, বাট মেডিকেলে যেহেতু আমাদের নেগেটিভ মার্কিং থাকে, এই জন্য এই ব্যাপারটাও কিন্তু তোমাকে এখানে ধারণা দিবে বা একটা প্র্যাকটিস হয়ে যাবে যে আসলে আমি কতটুকু পেতে চাই, কতটুকু হারাতে চাই। যেমন আমি যদি ওই 4টা ভুল উত্তর না করতাম, শুধু যদি আমি ওই যেটা একটা উত্তর করলাম বা একটা যেটা পারি ওইটাই দিতাম, তাহলে কিন্তু অ্যাটলিস্ট আমি এখানে একটা নম্বর পেয়ে যাইতাম। কিন্তু এখানে কি হলো, যে একটা কারেক্ট দিলাম, 4টে ইনকারেক্ট দিলাম, ওই যে 25% নাম্বার কাটা যাচ্ছে। তার মানে 4টা ভুল উত্তর করলে একটা সঠিক উত্তরের সমান নাম্বার কাটা গেল। সো আমি কিন্তু এখানে টোটাল নাম্বার শূন্য হয়ে গেল এভাবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। সো মাই রুটিনে আমাদের এখানে এক্সামটা দেওয়া শেষ, সব তো ডিটেলস আমরা দেখলামই। একইভাবে তুমি যদি কোনো এক্সাম মিস করে থাকো, সেই ক্ষেত্রে এই যে পাস্ট এক্সামেও কিন্তু তোমার এখানে সবগুলো ডিটেলস দেখার সুবিধা থাকবে। আচ্ছা, সো এবার তাহলে আমরা চলে যাই। আশা করি রেজিস্ট্রেশনের ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। ইন দ্য মিন টাইম কারো কোনো প্রশ্ন থাকলে আমরা পরবর্তীতে সেটা আনসার করে দেওয়ার চেষ্টা করব। একজন একটা খুবই ভালো প্রশ্ন করলো যে শূন্য এর চেয়েও কি কম নাম্বার হওয়া পসিবল নাকি? শুভ্র, তুমি যদি এই ব্যাপারে একটু ওদের কনফিউশনটা ক্লিয়ার করতা, আমার মনে হয় তুমি উত্তর দিলে ভালো হয় এটা। যে ভাইয়া, শূন্যর চেয়েও কি কম নাম্বার পাওয়া পসিবল? শুভ্র, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। ওই যে তো নেগেটিভ এটা মার্কিং এর ব্যাপারটা। নেগেটিভ মার্কিং এর জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো ইন জেনারেলি আসলে যেটা হয় যে নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে আমাদের তো প্রতি 4টা ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা চলে যায়। কিন্তু ইন জেনারেলি আসলে সাধারণত 0 বা এর কম আমরা সচরাচর সাধারণত দেখি না। ঠিক আছে? আর নেগেটিভ মার্কিংটা ওইভাবে করে আমাদের সাধারণত চোখে পড়েও না। এবং মানে বিগত কয়েক বছর যদি আমরা দেখি, আসলে এরকম সিচুয়েশন কখনো তৈরি হয় নাই যে একটা স্টুডেন্ট একদম পুরোপুরি মানে মাইনাসে চলে যাবে বা তার মাইনাস নাম্বারটা চলে আসবে। সো এটা আসলে আমাদের চোখে কখনো পড়ে নাই। হ্যাঁ, আর আমরা আশা করি আমাদের কখনো এরকম সিচুয়েশন দেখতে হবে না যে একটা স্টুডেন্ট নেগেটিভ মার্কিং এর দিকে চলে যাবে। সো আমরা সবসময় টার্গেট রাখবো যাতে আমাদের পজিটিভ যতটুকু বেশি রাখা যায়, যেটাতে আমাদের চান্স হয় তার থেকে যাতে আমরা বেশি করতে পারি, সেটা আমাদের সবসময় টার্গেট থাকবে। আচ্ছা, ধন্যবাদ শুভ্র। তো এখন হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, আশা করি শুভ্র এই ব্যাপারে অ্যাড করবে তোমাদের সাথে। যে যেটা হচ্ছে আমাদের তো এই যে প্রি মেডিকেল ফ্রি কোর্স 2 উইকের যেটা, এখানে আমরা যে টপিকগুলো বা সিলেবাসগুলো রেখেছি, পুরোটাই ওদের যে 2021 সালের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেটার উপরে। সো এটা বোর্ড পরীক্ষার জন্য কিভাবে ওদেরকে জিনিসটা হেল্প করবে, এই প্রি মেডিকেল ফ্রি কোর্সটা যেহেতু এটাও শর্ট সিলেবাসের উপর, সেটা যদি একটু শুভ্র বলতে ওদের সাথে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শর্ট সিলেবাসের যে কোর্সটা, যেটা আমাদের সামনেই শুরু হবে আমাদের এই প্রি মেডিকেল কোর্সের পরপরই, তো সেটার জন্য আমাদের কিভাবে এই প্রি মেডিকেল কোর্সটা আমাদের হেল্প করবে, এটাই হচ্ছে আমাদের এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে যখন রুটিনটা দেখানো হবে আমাদের সামনে এই প্রি মেডিকেল কোর্সের যে রুটিনটা, বা তোমরা কিন্তু অলরেডি আমার মনে হয় অনেকে দেখে ফেলেছো যে ক্লাস রুটিনটা কেমন হতে যাচ্ছে, আমাদের এই প্রি মেডিকেলের যে 2 সপ্তাহের যে কোর্সটা এটা কেমন হতে যাচ্ছে তোমরা অনেকেই দেখেছো। তো তোমরা দেখলে খেয়াল করে দেখবে যে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে, যেমন আমি সিম্পলি তোমাদেরকে আমাদের বায়োলজি ক্লাসের ব্যাপারে বলি। তো তোমাদের প্রথম যে ক্লাসটা হতে যাচ্ছে বায়োলজির, সেখানে তোমাদের যে ব্লাড যে চ্যাপ্টারটা রয়েছে প্রাণীবিজ্ঞানের রক্তের যে অধ্যায়টা, যেটাকে আমরা হৃৎপিণ্ডের অধ্যায় বলে থাকি, তো সেই অধ্যায় নিয়ে কিন্তু আমাদের ডিসকাশন থাকবে। আচ্ছা,
তারপর আমরা যদি বোটানির দিকে চলে যাই, আমাদের উদ্ভিদ বিজ্ঞানের আমাদের সকলের মানে কি বলবো, মানে মনে আটকে থাকা বা গলায় কাটার মতো আটকে থাকা একটা চ্যাপ্টার, যদিও চ্যাপ্টারটা এতটা কঠিন না, আমরা মনে করি আর কি কঠিন। তো সেই চ্যাপ্টার তোমরা হয়তো বুঝতে পেরেছো কোন চ্যাপ্টারটা কথা বলেছি, সেটা হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব। তো সেই উদ্ভিদের শারীরতত্ত্ব নিয়ে কিন্তু আমাদের সুন্দর একটা ক্লাস থাকবে। এখন তোমরা যদি তোমাদের যেই সিলেবাসটা গভর্নমেন্ট আমাদেরকে যে দিয়েছেন, সেই সিলেবাসটার দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমরা দেখবো এই জিনিসগুলোই কিন্তু, এই চ্যাপ্টার দুটো কিন্তু আমাদের সেই শর্ট সিলেবাসের মধ্যে আছে। দ্যাট মিনস আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের যে সিলেবাস বা প্ল্যানটা করা হয়েছে তোমাদের এই প্রি মেডিকেল কোর্সের জন্য, সেই সিলেবাসটা তোমরা দেখলেই বুঝতে পারবা সেই সিলেবাসের চ্যাপ্টার গুলো কিন্তু আমাদের এইচএসসি এক্সামের জন্য কিন্তু রয়েছে। তার মানে মোদ্দা কথা এটাই যে তোমরা যদি প্রি মেডিকেলের এই কাজটা করো, তাহলে সামনে তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা রয়েছে, যেটাকে আমরা ইন্টার পরীক্ষাও বলি, তো সেই এইচএসসি পরীক্ষার জন্য একদম পুরোপুরি সহায়ক হবে। এবং আমরা বেছে বেছে সেই চ্যাপ্টারগুলো রেখেছি, যেই চ্যাপ্টারগুলো তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং ইতিমধ্যে কিন্তু তোমরা এই যে আমাদের শর্ট কোর্স যেটা থাকছে, সেই শর্ট কোর্সের ব্যাপারেও তো তোমরা ওরিয়েন্টেশন করেছো, তোমরা জানো। সো এই প্রি মেডিকেলের কোর্সটা তোমার সেই শর্ট কোর্সটাকে কি করে দিবে, আরো ডেভেলপ করে দিবে। এবং এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারগুলো যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে নিতে পারো, সেটা তোমাদের এইচএসসির জন্য একটা 100% একটা প্রিপারেশন তোমাদেরকে তৈরি করে দিবে। সো এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য আসলে লসের তো কিছুই নাই, বরঞ্চ অনেক বেশি লাভ, মানে ডাবল লাভ যেটাকে আমরা বলি। তো ডাবল লাভ হতে পারে এরকম একটা প্রোগ্রামই কিন্তু আমাদের এই প্রি মেডিকেল ফ্রি কোর্স প্রোগ্রাম। আচ্ছা, সো এখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন চলে আসছে, যে যার মধ্যে একটা খুবই কমন প্রশ্ন আমি একটু এটা নিয়ে ক্লিয়ার করে দিতে যাচ্ছি। যেটা হচ্ছে, যেমন তোমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট কি শর্ট সিলেবাসের উপর হবে নাকি। দেখো, সত্যি কথা বলতে এটার পুরো অথরিটি কিন্তু আহ, যেটা হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন যারা নিয়ে থাকে, হ্যাঁ, আমি যদি বলি তা সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, একদমই তাদের হাতে। বা ইভেন তোমাদের সময় যেই যে অ্যাডমিশন টেস্টগুলো হবে, সেটা আসলে শর্ট সিলেবাসের উপরই হবে নাকি আরো কিছু জিনিস থাকতে পারে, নাকি ফুল সিলেবাস থাকতে পারে, এই কমপ্লিট আনসার গুলো কিন্তু এই মুহূর্তে আমাদের কারোরই জানা নেই। ইভেন ইউনিভার্সিটি গুলোও কিন্তু এটা নিয়ে ভাবছে না। তারা কখন ভাববে, নিশ্চয়ই হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে, যখন সার্কুলার দেওয়া হবে, ওই যে ভর্তি বিজ্ঞপ্তি যেটা, সেখানে স্পষ্টভাবে সিলেবাসটা সবসময় লেখা থাকে। হ্যাঁ, সো তোমাদের সময় সেটা কিন্তু লেখা থাকবে যে আসলে তোমাদের কোন টপিক থেকে প্রশ্ন আসবে, সেটা কি শর্ট সিলেবাসের উপর নাকি এর বাইরে। বাট এই মুহূর্তে আমি যদি একটু খেয়াল করি, এই মুহূর্তে তোমাদের জন্য এটা হচ্ছে 2 সপ্তাহের একটা প্রি মেডিকেল ফ্রি কোর্স। মানে তোমরা এইচএসসি শর্ট সিলেবাসটা কিছুদিন আগে পেয়ে গেলে, আর তার আগে হচ্ছে আমাদের জন্য এই প্রি মেডিকেল ফ্রি কোর্সটা, যেখানে আমরা তোমাকে 2 সপ্তাহে একটা ডেমো ধারণা দিতে যাচ্ছি যে আসলেই আমাদের এই ক্লাসগুলো, উন্মেষের যে মেডিকেলের ক্লাসগুলো, সেগুলা কেমন হয়ে থাকে। তুমি তো উদ্ভাসের একাডেমিক স্টুডেন্ট অনেকে আছো, আমাদের সাথে মডেল টেস্ট দিচ্ছ। তো তোমার উন্মেষের ক্লাসগুলো যে কি কোন প্যাটার্নে হয়ে থাকে, কিভাবে এক্সাম হয়, কিভাবে ক্লাস হয়, এখানে কি কি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়, এসব ব্যাপারে ধারণা দেওয়া। এখন 2 সপ্তাহের ধারণা নিতে যে অবশ্যই তুমি যদি যেটা শর্ট সিলেবাসের টপিকের মধ্যেই অলরেডি ইনক্লুডেড, সেই টপিকটাই পড়ানো হয় তোমাকে, তখন কিন্তু তোমার লাভ হয়ে যাচ্ছে। যে টপিকটা তোমার সামনে এইচএসসি পরীক্ষার জন্য লাগবে, সেটাই কিন্তু পড়া হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে এই যে শর্ট সিলেবাসের উপর যেই ফ্রি কোর্সটা প্রি মেডিকেল, সেখানে কিন্তু এই শর্ট সিলেবাসের বাইরে কিছু রাখা হয় নাই। কারণ আমরা এখনো জানি না যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি ওখান থেকে প্রশ্ন আসবে নাকি আসবে না, বাইরের টপিক থেকে। সো আগে আমরা এরকম রিস্ক নিতে যাচ্ছি না বা তোমাকে এক্সট্রা কিছু পড়াতে যাচ্ছি না। বরং যেটা শর্ট সিলেবাসে আছে, ওই টপিকটাই তুমি 2টা সপ্তাহ মেডিকেলের আদলে পড়ে দেখলা, যে আসলেই তোমাদের যাদের মেডিকেলে পড়ার ইচ্ছা, বা যার ওই যে বললাম না একটা কনফিউশন থাকে, এখনো ডিসিশন নিতে পারো নাই, বা হয়তো ওই যে দুই দিকে দুই রকম একটা চিন্তা থাকে, যে হয়তো তোমার টার্গেট একদিকে, হয়তো আব্বু আম্মু চায় যে না অন্য আরেক দিকে। সো অল্টারনেটিভ চিন্তা অনেকের মধ্যে থাকে। সেই ক্ষেত্রে তোমার জন্য বেটার কোনটা হবে, সেই ফ্লেভারটা তুমি যাতে এই 2 সপ্তাহে পেয়ে যাও, ধারণা করতে পারো, সেটার জন্য তোমাদের জন্য এই ব্যবস্থা। So, আশা করি বুঝতে পারছো। আর যেটা আরেকটা কথা চলে আসে, যে বোর্ড পরীক্ষার জন্য আসলে কিভাবে কাজে লাগবে। আমাদের এইচএসসি শর্ট সিলেবাসের উপর যে ফ্রি রিভিশন কোর্স, সেটা তো থাকছেই। বাট এই যে এখানে যে প্রি মেডিকেল ফ্রি কোর্সে প্রত্যেকটা সাবজেক্ট যে পড়ানো হচ্ছে, যেগুলো মেডিকেলে লাগে আর কি, হ্যাঁ, আমরা একটু পরে রুটিন শেয়ার করে দেখাবো, যেগুলো মেডিকেলের জন্য প্রয়োজনীয়, এর মধ্যে কমন কিছু জিনিস কিন্তু বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয়। আলটিমেটলি তোমার যদি ওই টপিকগুলো কোনো কনফিউশন থাকে, খুব স্বাভাবিক, এক একটা 2 ঘন্টা ক্লাস হবে, ওখানে অনেক কিছু ডিটেলসে পড়ানো হবে। আশা করি তুমি অনেক ভালো মতোই টপিকগুলো আর একটু বুঝে নিতে পারবে। আচ্ছা,
সো এবার যদি আশা করি তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আমাদের এখানে কভার হয়ে গিয়েছে। আচ্ছা, ক্লাস প্রতিদিন হবে বা কিভাবে হবে আমরা একটু পরে রুটিনটা শেয়ার করে দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, অনেকেই বললা যে যেমন আমি, আচ্ছা বুঝতে পারছি, এখানে হচ্ছে ওই যে যাদের ওই কনফিউশনটা যে আমি কি মেডিকেলের জন্য পড়বো নাকি ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়বো, সো এই কনফিউশনটা দূর হয়ে যাবে আশা করি। আচ্ছা, তো আসো এবার যদি একটু সামনের দিকে যাই আমরা। এখন হচ্ছে যে যারা মেডিকেল পরীক্ষায় অ্যাকচুয়ালি অংশগ্রহণ করবে, মানে যাদেরটা মোটামুটি শিওর 100% যে আমি মেডিকেলেই, মানে যাদের কোনো দ্বিধা নেই, হ্যাঁ, কোনো কনফিউশন নেই এখন পর্যন্ত যে আমি কি মেডিকেল করব নাকি ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটির জন্য প্রিপারেশন নিব, যারা শিওর যে আমি মেডিকেলেই পরীক্ষা দিব, আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি মেডিকেল কোচিংই করব, তাদের জন্য কিভাবে প্রি মেডিকেল কোর্সটা হেল্প করবে। তো এখানে প্রথমে আমি একটু বলে নিচ্ছি, এরপর তোমাদের শুভ্র ভাই অ্যাড করবে। যেটা হচ্ছে যে তোমার এখানে তোমার যে টার্গেট বা গোলটা, অনেক সময় না আমরা এইচএসসি তে থাকা অবস্থায় সেই জিনিসগুলা জানি না বা আইডিয়া হয় না। যেমন তুমি যদি একটু খেয়াল করো যে আমাদের এইচএসসি মডেল টেস্ট প্রোগ্রাম বলো, যা বা যারা হচ্ছে আমাদের সাথে ক্লাস 11 অর্থাৎ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার অনলাইন বা অফলাইনে একাডেমিক প্রোগ্রামে ছিলে, তারা কিন্তু জানো যে অনেক ক্ষেত্রেই ক্লাসগুলোতে কিন্তু যেহেতু বোর্ড পরীক্ষায় ম্যাথ আসে, ম্যাথকে কিন্তু প্রায়োরিটি দিয়ে ক্লাসগুলো করানো হয় আমাদের উদ্ভাসের যে একাডেমিক ক্লাসগুলো। এবং ইঞ্জিনিয়ারিং এও কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম বেসড ওই প্রায়োরিটি দিয়ে কিন্তু ক্লাসগুলো করানো হয়। কিন্তু মেডিকেলের পড়ার ধরনটা কিন্তু একটু আলাদা। এখানে হয়তো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং একদমই লাগছে না, রেদার হচ্ছে আমার কনসেপ্ট বুঝে পড়া বা বুঝে বারবার পড়ে পড়ে একটু মুখস্থ করা, কিছু টার্মস মেমোরাইজ করা, এই জিনিসগুলো লাগছে। সো তুমি এই যে প্রি মেডিকেল কোর্সটা উন্মেষের, এটা যদি তুমি এখনই একটু করে রাখো, তোমার এটা আলটিমেটলি ফিউচারে যে জায়গায় সুবিধা হবে সেটা হচ্ছে যে তুমি তোমার গোলটার ব্যাপারে আরেকটু সার্টেনিটি পেয়ে গেলা, যে আচ্ছা আমি মেডিকেলে পড়তে চাই, ওকে ফাইন, আমার জন্য এটা কতটুকু সুইটেবল হবে সেই ধারণাটা পেয়ে গেলাম। আর আলটিমেটলি ওই যে যেটা বললাম যে কারো যদি কনফিউশনও থাকে, তারাও কিন্তু বেশ ভালো একটা আইডিয়া পাবা। কারণ কি দেখো, এই কোর্সের মধ্যে কিন্তু শুধু ফ্রি ক্লাস না, পরীক্ষাও থাকবে। অর্থাৎ একদম উন্মেষের রেগুলার এই যে আমাদের 2020 সালে অর্থাৎ তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা, তারা এই কয়েকদিন উন্মেষে যেভাবে ক্লাস করলো, হ্যাঁ, পুরো বেশ কয়েক সপ্তাহ জুড়ে, তার মধ্য থেকেই একদম প্রথম 2 সপ্তাহের ক্লাস যেমনটা হয়ে থাকে এখানে কিন্তু ঠিক সেভাবে ক্লাস হবে। অর্থাৎ যেমনটা করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাধারণ জ্ঞান, ইংলিশ যা যা পড়ানো হয় সেভাবে সব পড়ানো হবে। তারপর হচ্ছে তোমার ডেইলি এক্সাম থাকবে, এবং ওই যে সপ্তাহে তোমার দুইটা, মানে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একটা করে, এরকম 2 সপ্তাহে 2টা উইকলি এক্সামও কিন্তু এখানে থাকবে। অর্থাৎ তুমি ফুল ফ্লেভার বা টেস্টটা, হ্যাঁ, ধরো তুমি ওই যে কোনো কিছু একটা অর্ডার করার আগে একটু দেখে নিতে চাও না যে জিনিসটা কেমন, সো ওই যে ধরো ওই টেস্টটা বা ফ্লেভারটা কিন্তু তুমি এই 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবা। সো তখন আলটিমেটলি তোমার হাতে সময় থাকবে এইচএসসি কোর্স টোর্স করে বা এইচএসসি এক্সাম দিয়ে, তারপর তোমার জন্য সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে যে তোমার কি আসলেই মেডিকেলের জন্য কোচিং করা উচিত নাকি সেই ব্যাপারটা। আচ্ছা, এখন যদি শুভ্র ভাইয়া তোমাদের জন্য কিছু অ্যাড করে। থ্যাংক ইউ দীপ্র ভাইয়া। তো তোমরা তো ভাইয়ের কাছে শুনিয়ে নিলে যে আলটিমেটলি কেন তোমাদের জন্য এই প্রি মেডিকেল কোর্সটি উদ্ভাস লঞ্চ করেছে। তো উদ্ভাসের টেকনিক্যাল যে বিষয়গুলো বা তোমাদের আমাদের যে প্রোগ্রামগুলো সেগুলো তো তোমাদেরকে দীপ্র ভাইয়া বলবেনই। আমি একটু তোমাদের সাথে একটু গল্প করি। হ্যাঁ, গল্প বলতে আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিছু শেয়ার করি। আমার কাছে মনে হয় যে লাইফ এক্সপিরিয়েন্স থেকে কথা শেয়ার করাটা মনে হয় সব থেকে বেস্ট একটা মানুষকে কোনো কিছু সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো আমি যদি সেখানে অ্যাড করি তাহলে আমি বলতে চাচ্ছি এটাই, যে সবার প্রথমে যে কথাটাকে আমি হাইলাইট করতে যাচ্ছি সেটা আমাদের মনে অনেকেরই ধারণা যে লাস্টের 3 মাস, মানে এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পরে 3 মাস কোচিং করে আমি একদম চান্স পেয়ে যাব বা আমি অনেক বেশি কিছু করে ফেলবো, এটা আমরা অনেকেই কিন্তু এরকম মনে করি যে লাস্টের 3 মাস কোচিং করলে আমার একদম চান্সটা সবকিছু হয়ে যাবে। বাট ভাইয়া এটা কিন্তু মানে এটা চিন্তা করা কিন্তু একদম টোটালি একটা ভুল কাজ। হ্যাঁ, তার মানে যে এই না যে লাস্টের 3 মাস পড়লে যে চান্স পাবে না বা চান্স পায় না, আমি কিন্তু এটা কখনোই বলছি না যে চান্স পায় না। বাট এরকম চিন্তা করে যদি কেউ বসে থাকে এখনই যে আমি লাস্টে কোচিং করব এবং আমি চান্স পেয়ে যাব, তাহলে তোমাদের জন্য কিন্তু এই প্রস্তুতিটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ একটা কথা রয়েছে যে প্রস্তুতি ছাড়া যাত্রা যাত্রার কষ্টকে বাড়িয়ে দেয়। কথাটা তোমরা আবার একটু শুনো, যে প্রস্তুতি ছাড়া যাত্রার কষ্টকে আরো বাড়িয়ে দেয়। তার মানে কি করতে হবে, আমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তো সেই প্রিপারেশনটা কেন দরকার? তো আমি যখন কলেজে উঠলাম 2014 সালের দিকে, 2014 সালে, যেহেতু আমার এইচএসসি 2016-তে ছিল। তো 2014-তে আমি যখন কলেজে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে আমি কিন্তু একটা মানে
মানে হেজিটেশনের মধ্যে ছিলাম, আমার কি করা উচিত, আমি কোন দিকে যাব, কি করব না করব। এবং তোমাদেরকে একটা কথা বললে তোমরা হয়তো অনেক মজা পাবা জানলে, যে আমি কিন্তু বায়োলজিকে অনেক বেশি ভয় পেতাম। ঠিক আছে, তোমরা তো অনেকে জানো যে আমি বায়োলজি ক্লাস নেই, তো বায়োলজিকে আমি অনেক বেশি ভয় পেতাম, এবং এর কারণে আমার 9-10-এ কিন্তু আমার বায়োলজিকে আমি ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম, যাক সেটা পরের কথা। তো আমার মেইনলি ইন্টিউশন ছিল আমি হয়তো বা ভবিষ্যতে যে ইঞ্জিনিয়ার হব বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, এরকম একটা ইচ্ছা আমার আগে ছিল। তো ইন্টারে ভর্তি হওয়ার পরে অনেক কারণেই আমি ডাক্তারদের কাছে থাকার কারণে বা বিভিন্ন কারণেই দেখা গিয়েছে যে আমার ডাক্তারদের প্রতি একটা অন্যরকম একটা মানে রেসপেক্ট আমার চলে আসে, যে হ্যাঁ, ডাক্তারদের যে সার্ভিসটা এটা অনেক বেটার, তারা মানুষকে সার্ভ করতে পারে। আমি এটা বলতে চাচ্ছি না যে অন্যরা সার্ভ করে না, সবাই সবাই করে। আমার কেন জানি ডাক্তারদের প্রতি একটা অন্যরকম একটা রেসপেক্ট চলে আসলো। এবং আমার একটা মানে খারাপ একটা অভ্যাস ছিল যে আমি অঙ্ক প্র্যাকটিস করতাম না, তো আমি ভাবছিলাম যে অঙ্কটা হয়তো বা একটু কঠিন। তো ইন্টারে উঠার পরে 5 থেকে 6 মাস ওয়েস্ট করে ফেলি আমি মোটামুটি, ডিসিশন নিব কি ডিসিশন নিব না নিব, এবার 5 থেকে 6 মাস আমার ওয়েস্ট হয়ে যায়। তো এরপরে আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমাকে ডাক্তার হতে হবে, আমাকে মেডিকেলে পড়তে হবে। ঠিক আছে, তো আমার একজন কাজিন ছিলেন, উনি এই সময় মেডিকেলেরই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলেন, তিনি ওই সময়। তো উনি আমাকে গাইডলাইন দিতেন। এবং সেই বছরই কিন্তু, তার পরপরই কিন্তু আমাদের উন্মেষের যে ব্রাঞ্চ আমাদের শুরু হয়, কিন্তু উন্মেষের যাত্রা কিন্তু সেই সময় থেকেই শুরু হয়ে যায়। তো আমি ওই সময় ডিসিশন নিলাম যে আমাকে মেডিকেলে পড়তে হবে, মেডিকেলে আমাকে পড়তে হবে। আমি বায়োলজি আমার কঠিন লাগলো, আমি বায়োলজি ভালো করে পড়বো, পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো আমি পড়বো। তো আমার যে ভাইয়া ছিলেন, উনি আমাকে এভাবে বললেন, শুভ্র দেখো তুমি তো এখন ফার্স্ট ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ারে তো তোমার এখন 6 মাস শেষ হয়ে গিয়েছে, সো তোমাকে কিন্তু এখন থেকে সেটার জন্য প্রিপেয়ার হতে হবে, লাস্টে 3 মাস কোচিং করে কিন্তু লাভ নাই। যে তোমরা এখন যে স্টেজে আছো, আমাকে কিন্তু সেই স্টেজে আমাকে আমার ওই ভাইয়া বলেছিল লাস্টে 3 মাস কোচিং করে কিন্তু খুব টাফ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাকে এখন থেকে প্রিপারেশনটা গুছাতে হবে যে তুমি কোন দিকে যেতে চাও, তুমি আইদার ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল অর ভার্সিটি, তুমি আগে ডিসিশন নাও। তো আমি বললাম যে ভাইয়া ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমি মেডিকেলের জন্যই পড়বো, আমাকে মেডিকেলের জন্য গাইড করেন। তো তখন তিনি আমাকে কি করলেন, তখন তিনি বললেন যে আমার এই 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 বইগুলো পড়তে হবে। তোমরা অনেকে জানো মেডিকেলের জন্য কিন্তু সিলেক্টেড কিছু বই রয়েছে, ঠিক আছে, সেই বইগুলো কিন্তু মাস্ট পড়তেই হয়। এটার মানে এই না যে ওই বইগুলো থেকে 100% প্রশ্ন চলে আসবে, অন্যান্য রাইটারের বইও গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো যে কোন কোন বই আমাদের পড়তে হবে না হবে, সেগুলো আমরা আজকে বলে দিব। সো এভাবে আমাকে ভাইয়া বললেন যে এই বইগুলো নাও, এই বইগুলোর উপর বেস করেই কিন্তু আমাদের প্রশ্নগুলো কিন্তু বেশি আসবে। তো আমি সেই কাজই করলাম। আমি উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই আমার আগে থেকেই ছিল, সে আবুল হাসান স্যারের বইয়ের নতুন এডিশনটা আমি নিয়ে নিলাম, কারণ সবসময় নতুন এডিশনের বই থেকেই প্রশ্ন আসে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আর প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের বইটা আমি খুব সুন্দর করে নতুন এডিশনের গাইড করে দিলাম। এবং ভাইয়া কি করলেন, ভাইয়া খুব সুন্দরভাবে ভাইয়া খুব সুন্দরভাবে আমাকে দাগিয়ে দাগিয়ে পড়ানো শুরু করলেন যে এই লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, এই লাইনগুলো বিগত বছর মেডিকেলে এসেছে এবং এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং তিনি আমাকে আরেকটা কাজ করালেন, সেটা কি করালেন, আমাকে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক সলভ করানোর একটা অভ্যাস করেন। যদিও ওই সময় নতুন বই এসেছিল, নতুন বই আসার কারণে আমরা বিগত বছরে খুব বেশি একটা প্রশ্ন দেখতে পারতাম না, বা তারপরেও যে আগে কি টাইপের প্রশ্ন এসেছে বিভিন্ন সাবজেক্টে, ফিজিক্স থেকে কিরকম প্রশ্ন এসেছে, কেমিস্ট্রি থেকে কিরকম প্রশ্ন এসেছে, এগুলো নিয়ে আমাকে একটা কনসেপ্ট কনসেপ্ট মানে ভাইয়া আমাকে তৈরি করে দিলেন। আচ্ছা, পাশাপাশি উন্মেষ, যেহেতু নতুন আমাদের উন্মেষের মেডিকেলের যাত্রা শুরু হয়েছে, তো আমি কিন্তু প্রায় ওইখানে যেতাম, যে ঢাকা থেকে কোন ভাইয়া এসেছে, ঠিক আছে, সেই ভাইয়ের সাথে একটু কথা বলি গিয়ে। ঠিক আছে, সো এটার একটা প্র্যাকটিস আমার ওই সময় ছিল। আমার ওই ভাইয়াটা উন্মেষেরই উদ্ভাসীরই টিচার ছিলেন। তো যাই হোক, সেদিকে আর না যাই। তো এর ফলে কি হলো, মোটামুটি 7 থেকে 8 মাস মানে টেস্ট পরীক্ষার আগে ভাগে দেখলাম যে আমার বায়োলজি বই কমপ্লিট, আমার ফিজিক্স আর কেমিস্ট্রিটা মেডিকেলের মতো করে দাগিয়ে পড়া হয়ে গিয়েছে, পাশাপাশি ইন্টারের একটা প্রিপারেশন আমার নেওয়া হয়েছে, পাশাপাশি সাধারণ জ্ঞান এবং ইংলিশ তো আছেই। অর্থাৎ কি দাঁড়ালো, আমি কিন্তু 8 মাসের মতো বা 7 থেকে 8 মাসের মতো লম্বা একটা টাইম কিন্তু আমি পেয়েছিলাম। ঠিক আছে, এরপরে আমি সময় ওয়েস্ট না করেই, টাইম ওয়েস্ট না করেই, ইন্টার পরীক্ষা চলাকালেই আমি উন্মেষের যে ক্যাম্পেইন চলছিল, ভর্তি ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের সাথে জয়েন করে আমি উন্মেষে জয়েন করে ফেললাম। এবং উন্মেষে ক্লাস শুরু করলাম। ক্লাস করতে যে আমি যে জিনিসটা ফেস করলাম ভাইয়ারা, তোমরা শুনলে একদমই অবাক হয়ে যাবা। যে জিনিসটা আমি ফেস করলাম সেটা হচ্ছে, যেই
স্টুডেন্ট গুলো, মানে যেই ফ্রেন্ড গুলো আমার সাথে, যারা কিনা ভেবেছিল যে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ডিসিশন নিবে ইঞ্জিনিয়ারিং করব না মেডিকেল করব এরকম, বা আগে থেকে মেডিকেলের ইচ্ছা ছিল বাট তারা ভেবেছিল যে পরীক্ষা দেওয়ার পরে 3 মাস কোচিং করে করব, আমি খেয়াল করে দেখলাম তাদের থেকে আমি কিছুটা হলেও এগিয়ে আছি। আমাদের যে ভাইয়ারা আসতেন তারা তো খুব সুন্দর করে আমাদেরকে সবকিছু গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেন, বাট আমার কেন জানি মনে হতো যে এই জিনিসগুলো আমার আগে থেকেই গুছানো। ভাইয়া একটা বই বলতেন এভাবে দাগাও, আমি দেখতাম যেটা আমার আগে থেকেই দাগানো, ঠিক আছে, আমার আগে থেকেই সেটা দাগানো আছে। তো আমি কিন্তু খুব মজা পেতাম। তো অন্যরা বই দাগাতো আর আমি দাগানো গুলো রিভাইজ করতাম। তার মানে কি আমার প্রিপারেশনটা কিন্তু অনেকটা বেশি ফাস্ট হয়ে গেল, তাই না? তো এরপরে দেখলাম যে আমি মার্কস গুলো কিন্তু এভাবে করে আমি বেশি পাচ্ছি, কারণ অন্যদের থেকে পড়ার জন্য সময় আমি বেশি পাচ্ছিলাম। অন্যরা বাসায় গিয়ে সেটাকে দেখতো, দাগাতো, বুঝতো। আমি দেখতাম যে এটা তো আগে থেকেই আমাকে আমার আমার আগে থেকেই ক্লিয়ার হয়ে গেছে, আমাকে তো ভাই আগে থেকেই ক্লিয়ার করে দিছে। সো এখান থেকে কিন্তু আমি অনেক বেশি ফ্যাসিলিটিস পেয়েছিলাম। তাহলে এই কথাগুলো বলার কারণ এটাই, দুটো ইনফরমেশন তোমাদের মাথায় দেওয়া। নাম্বার ওয়ান, যে লাস্টের 3 মাস কোচিং করে চান্স পাওয়াটা অনেক টাফ। আর নাম্বার দুই, এই এই কাজগুলো তোমাদের করতে হবে যেগুলো আমি বললাম। এখন সেই জিনিসগুলাই যদি তোমাদেরকে, বা এরকম একটা কনসেপ্ট যদি তোমাদেরকে দিয়ে দেওয়া যায় যে আমরা কি কি জিনিস পড়বো, ফিজিক্স থেকে কতটুকু পড়বো, আমাদের ইন্টারে তো অবশ্যই ভালো একটা মার্ক তুলতে হবে, আমাদের ইন্টারে তো অবশ্যই আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা ক্ষেত্রে এ প্লাস পাওয়ার জন্য একটা মার্ক তুলতে হবে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এ প্লাস তো অবশ্যই আমাদের লাগবে, কারণ মার্কস এর সাথে জিপিএ এর সাথে একটা ব্যাপার স্যাপার আছে, এটা নিয়ে আমাদের স্লাইড আছে, এটা নিয়ে আমরা কথা বলবো যে কত মার্কস কত জিপিএ পেলে আমাদের কত স্কোর থাকে, এটা নিয়েও একটা ব্যাপার স্যাপার আছে। সেটার পাশাপাশি আমার ফিজিক্সটাকে মেডিকেলের জন্য কিভাবে পড়া উচিত, আমার কেমিস্ট্রিটাকে মেডিকেলের জন্য কিভাবে পড়া উচিত, সে ব্যাপারে কিন্তু আমি ধারণা পেয়ে গেলাম। কারণ ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটা কেমন, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটা হচ্ছে তোমাকে অনেকটা ম্যাথমেটিক্যাল বেসড, কনসেপ্ট বেসড পড়ালেখা তোমাকে করতে হয়। এ ব্যাপারে তো তোমাদের দীপ্র ভাইয়া তোমাদেরকে অনেক ধারণা দিয়েছেন এবং বলবেন উনি। কিন্তু মেডিকেলের প্যাটার্নটা কেমন, তোমাকে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বেসের পাশাপাশি, মানে ওইটাকে একটু সাইডে রেখে আমাদের এখানে বেশি জোর দেওয়া হয় বেসিকের উপরে। বেসিকের উপরে আমি তো সবসময় বায়োলজি নিয়ে কথা বলি, বায়োলজি তো সবটাই আসলে আমাদের মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ। আমি একটু একটু ছোটটা ফিজিক্স নিয়ে একটু কনসেপ্ট দিই তোমাদেরকে, যে সেটা হচ্ছে ফিজিক্সে কিন্তু আমরা ওই যে আমাদের আম, প্রাসের যে চ্যাপ্টারটা রয়েছে, দীপ্র ভাই চ্যাপ্টারটার নাম মেবি হচ্ছে গতিবিদ্যা, গতিবিদ্যা যে হ্যাঁ, হ্যাঁ, গতির চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম গতি চ্যাপ্টার। তো গতিবিদ্যা থেকে কিন্তু তোমরা প্রাস, সর্বাধিক পাল্লা, তারপরে হচ্ছে কত সর্বাধিক উচ্চতা কত হবে, কতক্ষণ ভাসবে, এরকম অনেক কিছু করছো, তাই না? তারপরে হচ্ছে কত উচ্চতায় মারলে কতটুকু যাবে, কোথায় যে শেষ হবে, অনেক কিছু তোমরা ম্যাথমেটিক্যাল অনেক টার্ম কিন্তু তোমরা সলভ করো। তো মেডিকেলে কি আসে, মেডিকেলে আসে এরকম যে প্রাসের বৈশিষ্ট্য কেমন, বা কোনটা একমাত্রিক গতি, কোনটা দ্বিমাত্রিক গতি, কোনটা 3 মাত্রিক গতি। যেমন একটা বস্তু স্ট্রেট লাইন বরাবর চলতেছে, সোজাসুজি চলতেছে, এটা কয় মাত্রিক গতি হবে? বা ধরো আমার কাছে সাপোজ ধরো এই একটা ফোন আছে, এই ফোনের উপরে ধরো আমি কিছু একটা রাখলাম, হ্যাঁ, রেখে টোকা দিলাম। তো তখন কি হবে, তখন এই জিনিসটা একদম প্লেন বরাবর এগিয়ে এগিয়ে যাবে। তো এখানে কয় মাত্রিক গতি হলো? আলটিমেটলি যদি জিনিসটা অনেক চিকন হয় তাহলে এখানে একমাত্রিক গতি ফর্ম হবে, একমাত্রিকের মতো একদম চিকন যদি হয়। কিন্তু জিনিসটা যদি অনেক বেশি বড় হয়ে যায় তখন সেটা কিন্তু দ্বিমাত্রিকের দিকে চলে যাবে, যদি জিনিসটা অনেক বেশি বড়, মানে দৈর্ঘ্য উচ্চতা অনেক বেড়ে যায়। আবার যদি আমি এই জিনিসটাকে ফুটবল হিসেবে চিন্তা করি, ফুটবল মাঠের ফুটবল, ফুটবল তুমি এটা কিক দিলা, ফুটবল লাফাইতে লাফাইতে সামনে যাচ্ছে, তখন কিন্তু গতিটা কিন্তু ত্রিমাত্রিক হয়ে গেল। তাহলে একমাত্রিক গতি কোনটা, সুতার মতো চিকন যেটা? দ্বিমাত্রিক গতি কোনটা, যেটা মোটামুটি একটু বড় সড়ো বাট প্লেন বরাবর চলতেছে? আর 3 মাত্রিক গতি কোনটা, বা 3 মাত্রিক বস্তু কোনটা? 3 মাত্রিক বস্তু হচ্ছে যেটা একটু শক্তপোক্ত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে আমি করতে পারি এগুলা। তো মেডিকেল আমার এই জিনিসগুলো লাগে। আচ্ছা, প্রাসের তো অনেক অঙ্ক শঙ্ক আছে তোমাদের, আমি কেন বায়োলজি নিয়ে কথা বলতেছি না, কারণ বায়োলজিতে মোটামুটি সবকিছুই পড়তে হয়, মানে ফিজিক্সের কনসেপ্টটা তোমাদের একটু দেওয়ার ট্রাই করতেছি আর কি। তো ফিজিক্সের ক্ষেত্রে আমরা কি করতাম, প্রাসের অঙ্ক করতাম, সর্বাধিক পাল্লা মাপতাম, কতটুকু কতক্ষণ সময় ধরে ভাসবে এটা মাপতাম। মেডিকেলে কি লাগে জানো, মেডিকেলে লাগে মজার একটা সূত্র। সূত্র শুনে তোমরা অনেকে মজা পাবা, সেটা কি? সূত্র হচ্ছে, আমরাও খুব মজা পাইছিলাম যখন আমাদেরকে পড়ানো হয়েছিল, যে বৌদি পায় সম অধিকার, বৌদি পায় সম অধিকার। তা বৌদি কি? বতে হচ্ছে বক্রগতি, বউ রস্যউতে হচ্ছে উলম্ব তলে সমাবদ্ধ, দ্বি দিতে হচ্ছে দ্বিমাত্রিক গতি। তাহলে বৌদি থেকে কিছু জিনিস কিন্তু পেলাম। সম অধিকার, সম থেকে পাবো হচ্ছে কি, সমতরণ। অধিকার থেকে পাবো কি, অধিবৃত্ত।
আর পা থেকে পাবো কি, প্রাস বা প্যারাবোলা। তাহলে দেখো ওই যে বৌদি বাই সম অধিকার, এটা থেকে কিন্তু আমি মোটামুটি কিন্তু প্রাসের সব বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এখন মেডিকেলে কি প্রশ্ন আসবে? মেডিকেলে প্রশ্ন আসবে যে নিচের কোনটি প্রাসের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে? তো মোটামুটি সবগুলো পয়েন্ট ঠিক দিয়ে মাঝখানে লিখে দিবে যে এটা একটা ধরো সরল রৈখিক গতি, বাট এটা কিন্তু সরল রৈখিক গতি হবে না, এটা কিন্তু হবে কি, বক্র গতি। এরকম আসতে পারে। সমতল যেন অসমতরণ চলে আসতে পারে। তো মেডিকেল কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু বেশি আসে। তাহলে এই কনসেপ্টটা তুমি যদি এখনই পেয়ে যাও ভাইয়া, এই কনসেপ্ট তুমি যদি এখনই পেয়ে যাও যে আমাকে অঙ্ক করা তো লাগবেই, অঙ্ক তো আমার ইন্টার এ প্লাসের জন্য লাগবেই, পাশাপাশি আমাকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকতে হবে, মেডিকেলে এইভাবে প্রশ্নগুলো আসে, তাহলে কি হবে বলতো, আমি অগ্রিম একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবো। এবং এই অগ্রিম প্রিপারেশনটা যখন তুমি কোচিং করবা তখন তোমাকে কি করে দিবে, অনেক বেশি ইজি করে দিবে। এবং এই কারণেই এই জিনিসটা তোমরা যদি আগে আগে পেয়ে যাও, এই কনসেপ্টটা যদি তোমাদের আগে আগে ক্লিয়ার থাকে, এই জন্যই আমাদের আজকে এখানে একত্র হওয়া, এই জন্য আমাদের এই প্রি মেডিকেল এবং ফ্রি কোর্স, ফ্রি ফ্রি ফ্রি। ঠিক আছে, থ্রি ইডিয়টস এর রাঞ্চোর মতো বলতে ইচ্ছা করতেছে, ফ্রি ফ্রি ফ্রি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, ধন্যবাদ শুভ্রকে। আশা করি আমরা অনেক কিছু অলরেডি ধারণা পেয়ে গেছি যে কিভাবে আমাদের ঘুরে ফিরে এইচএসসির পড়াশোনাটার সাথেই আলটিমেটলি মেডিকেলের পড়াশোনাটা সামহাউ রিলেটেড, বা যারা আসলে অনেক বেশি অ্যাম্বিশাস, যারা মানে ভবিষ্যতের জন্য এখন থেকেই চিন্তা করতে চাই তোমাদের শুভ্র ভাইয়ের মতো, তারা এখন থেকে আসলে কিভাবে এই ব্যাপারগুলো নিয়ে প্রিপারেশন নিতে পারি বা ধারণাটা রাখতে পারি। আচ্ছা, তারপর যদি আমরা একটু সামনের দিকে যাই, এখন তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন যে জিনিসটা নিয়ে ছিল, এই কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিয়ে আসো। যেটা হচ্ছে তোমরা অনেকেই বলছিলে যে আমাদের এই যে এইচএসসি শর্ট সিলেবাসের যে সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্স, সেটার ক্লাস টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 9টা, তাই তো? আবার এখানে প্রি মেডিকেল 2 উইকস ফ্রি কোর্স যেটা, সেটার ক্লাস টাইমও ভাইয়া বললাম 7টা থেকে 9টা। তাহলে আসলে একসাথে কিভাবে করব? সেখানে চিন্তার কোনো কারণ নাই। তোমাদের সুবিধার কথা ভেবেই যে তোমরা যাতে সবাই আসলে সব কোর্সে পার্টিসিপেট করতে পারো। যেমন কারো যদি আসলেই টার্গেট থাকে যে না আমি মেডিকেল হয়তো করব না, আমি আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং এই করব, কিন্তু তাও এই প্রি মেডিকেল ফ্রি কোর্সে যেহেতু তোমাকে আলটিমেটলি এইচএসসি শর্ট সিলেবাসের উপর জিনিসপত্রই পড়ানো হচ্ছে, তুমি কিন্তু এটা রেজিস্ট্রেশন করে ক্লাসগুলো করতে পারো। হয়তো তোমার জন্য যে ক্লাসগুলো দরকার, ফিজিক্স কেমিস্ট্রি তো পড়ানো হচ্ছে এখানে, বায়োলজি যদি তোমার একটু কম ইচ্ছা করে, হয়তো বায়োলজি ক্লাসটা স্কিপ করলাম, একটা কথার কথা বললাম, কিন্তু তোমার যেটা ইচ্ছা করবে ক্লাসটা করতে, তুমি করলা। তা আলটিমেটলি দেখো, এই যে 1 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত চলবে হচ্ছে এই যে 2 সপ্তাহের প্রি মেডিকেল ফ্রি কোর্সটা। তারপরে এইচএসসি 2021 শর্ট সিলেবাসের উপর আমাদের যে সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্সটা, সেটা চলবে আবার 18 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত। আচ্ছা, এইখানে একটা খুবই নোটিস করার মতো পয়েন্ট বলি, যে পয়েন্টটা হচ্ছে যে এই যে 1 মার্চ মার্চ থেকে 14 মার্চ প্রি মেডিকেল ফ্রি কোর্স যেটা, সেটা তোমার ক্লাস সংখ্যা হচ্ছে 10টা, টোটাল 10টা ক্লাস, 10টা লাইভ ক্লাস। আর এই যে 18 তারিখ থেকে যে শর্ট সিলেবাসের উপর ফ্রি রিভিশন কোর্স হবে, সেটা টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে 21টা। তাহলে একটু খেয়াল করো, এই যে মার্চের 1 তারিখ থেকে এপ্রিলের 11 তারিখ পর্যন্ত তুমি যদি দুইটা কোর্সে এনরোল হয়ে থাকো, যে দুইটা কমপ্লিটলি ফ্রি, মানে এখানে যা কিছু তোমার আছে সবই পাওয়ার, হারানোর কিছু নাই অ্যাকচুয়ালি, এই সম্পূর্ণ দুইটা কোর্স কিন্তু টোটাল কয়টা, 10টা আর 21টা, অর্থাৎ 31টা ক্লাস কিন্তু কমপ্লিটলি ফ্রি। অর্থাৎ 1 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত 31টা ক্লাস। আমার মনে হয় যে যাদের অ্যাকচুয়ালি পড়াশোনার সাথে মানে ওই যে কন্টিনিউয়াস থাকার একটা ইচ্ছা আছে, বা যারা আমরা অ্যাকচুয়ালি পড়াশোনাটা এনজয় করি, সেটা মেডিকেল টার্গেট রেখে হোক বা যে কোনো টার্গেট রেখে হোক, আলটিমেটলি যেহেতু শর্ট সিলেবাসের উপরে সবকিছু হচ্ছে, তারা হয়তো এই সুযোগটা মিস করবে না। কারণ তুমি এখানে উদ্ভাসের বিভিন্ন প্রোগ্রামে তোমরা আগেও আমাদের সাথে ছিলে, কিন্তু একটু যদি নোটিস করো যে এখানে টোটাল 31টা ক্লাস, হ্যাঁ, প্রায় 1 মাস 10 দিন 11 দিন ধরে তুমি, 1 মাস 10 দিন 11 দিন ধরে কিন্তু তুমি টানা একদম 31টা ক্লাস কিন্তু ফ্রি পাচ্ছ। তার সাথে প্রি মেডিকেল কোর্সে যেটা, সেটা তো তোমার এখানে বেশ কিছু এক্সামও থাকছে, সো এই অ্যাডভান্টেজটা তো পাচ্ছই। যদি একটু তোমাদের সাথে রুটিনটা শেয়ার করি, একটু আমি ছোট করে রুটিনটা শেয়ার করছি, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের প্রি মেডিকেল ফ্রি ক্লাস রুটিন, ঠিক আছে? যে কোর্সটা, সেটার ক্লাস রুটিন। এবং আবারও বলি, তুমি উন্মেষের ওয়েবসাইটে চলে যাও বা udbhash.com এখানে চলে যাও, দুই জায়গা থেকে কিন্তু তুমি রুটিনটা পেয়ে যাবে। সো একটু যদি খেয়াল করো, এখানে তো ফ্রি রেজিস্ট্রেশনের লিঙ্কটা দেওয়াই আছে রুটিনে, এই যে online.udbhash-unmesh.com। ক্লাস শুরু হচ্ছে 1 মার্চ থেকে। আমি একটু রুটিনটা বুঝিয়ে দিই কেমন, তাহলে একটু তোমাদের আইডিয়া হবে। তোমাদের শুভ্র ভাইয়া যদি কিছু অ্যাড করতে চান, তাহলে উনিও অ্যাড করবেন। এই যে 27 তারিখ আজকে তোমাদের ওরিয়েন্টেশন সেমিনারটা হয়ে যাচ্ছে, তারপর
তোমাদের এই যে 1 তারিখ থেকে প্রাণীবিজ্ঞান ক্লাসটা শুরু। চতুর্থ অধ্যায়ে কি পড়ানো হবে একদম সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। দেন দেখো 2 তারিখে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ রসায়ন, গ্যাস সূত্রসমূহ, অর্থাৎ যেটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা আছে সেটাই। এবং ওই যে সেদিনই কিন্তু অর্থাৎ পরবর্তী দিন ডেইলি এক্সাম হবে হচ্ছে এই যে প্রাণীবিজ্ঞান আগের দিন যে ক্লাসটা করলে ওই টপিকটার উপরে। এবং এই যে এখানে এমসিকিউ তোমার টোটাল 30টা আসবে, এই 30টার জন্য 20 মিনিট, সব কিন্তু ডিটেলসে লেখা আছে। অর্থাৎ আমাদের ডেইলি এক্সাম গুলো কেমন হচ্ছে, প্রত্যেকদিন তুমি 30টা করে এমসিকিউ দেওয়ার সুযোগ পাচ্ছ। অর্থাৎ এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক যে দেখতে পাচ্ছি আমরা, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক থেকে পরের দিনই ঠিক 30টা এমসিকিউ পরীক্ষা দেওয়ার সুযোগ। সো এতে করে কি হচ্ছে, যেটা বললাম যে যারা অ্যাকচুয়ালি শুধুমাত্র মানে ফ্রি ক্লাস করলাম ব্যাস শেষ, দেখলাম ক্লাসটা কেমন হয় এটা না চিন্তা করে যাদের অ্যাকচুয়ালি টার্গেটটা ভালো বা পজিটিভ টার্গেট, তারা কিন্তু ঠিকই রেগুলার ক্লাসও করবা আমি জানি, এবং রেগুলার এক্সামও দিবা। সো তোমার জন্য কিন্তু এই জিনিসটা খুবই বেনিফিশিয়াল হবে। এটা যারাই ফলো করো না কেন সবার জন্যই হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপর দেখো এই যে আমি এখানে জুওলজি ক্লাস পেয়ে গেলাম, দেন কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, তারপর ইংলিশ, তারপর সাধারণ জ্ঞান। সো দেখো প্রত্যেকটা কিন্তু মেডিকেলে যেসব টপিক দরকার হয় সবগুলো টপিক কিন্তু এখানে ওভাবে ক্লাসটা সাজানো। এন্ড পরের দিন কিন্তু ডেইলি এক্সাম। তারপরে এই যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত 1 সপ্তাহ ক্লাস হওয়ার পরে উইকলি এক্সাম থাকছে, প্রথম উইকলি এক্সামটা। এবং এখানে উইকলি এক্সাম দেখো এমসিকিউ 100, ঠিক আছে, 100 × 1 অর্থাৎ যেভাবে মেডিকেল এক্সামটা হয়ে থাকে। এবং সময় হচ্ছে 50 মিনিট। অর্থাৎ তুমি কিন্তু এখানে ফুল এই যে এতটুকু সিলেবাসের উপর অর্থাৎ পার্শিয়াল সিলেবাস হোক, বাট তুমি কিন্তু ফুল মেডিকেল এক্সামের যে ফ্লেভারটা সেটা কিন্তু একবার পেয়ে যাচ্ছ। আর ওই যে বললাম না, এখান থেকে অনেক ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কতটুকু আনসার করা উচিত, কতটুকু করা উচিত না। হ্যাঁ, কারণ এমসিকিউ তে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, অনেকে দেখবা কি প্রথম উইকলি এক্সামটায় হয়তো অনেক কিছু তুমি এক্সট্রা মানে ভুল আন্দাজে দাগিয়ে ফেলছো, যেহেতু আমাদের স্বভাব ওরকম থাকে। বোর্ড পরীক্ষা যেহেতু আমাদের নেগেটিভ মার্কিং নাই, বাট ওই যে উইকলি এক্সামটা দিলা, প্রথমটা দেওয়ার পর যদি দেখো যে না, এরকম অনেক পজিটিভ নাম্বারই তোমার ভুল উত্তরের কারণে নেগেটিভ হয়ে গেছে, তখন কিন্তু তুমি উইকলি এক্সাম 2টা সাবধানে দিবা হোপফুলি। তারপর দেখো এরপর তোমার বোটানি ক্লাস, দেন আবার প্রথম উইকে তো সব সেকেন্ড পেপারের উপর ক্লাস হলো, এরপর পরের উইকে হচ্ছে ফার্স্ট পেপারের উপর। এটাই বললাম যে এই টপিক গুলো কিন্তু ঘুরে ফিরে এইচএসসি তো আছেই। তো দুইটা জিনিসই কভার হলো। এইচএসসি এর পড়াটাও হচ্ছে এগুলা, এমন না যে আলাদা কিছু, জাস্ট ওখানে একটু বই ডিটেলসে পড়ানো বা দাগিয়ে পড়ানো এই ব্যাপারগুলো থাকে এরকম। একদম সেম প্যাটার্নে কিন্তু তোমার পরের উইকে ক্লাসটা হচ্ছে, এবং সেম প্যাটার্নে এরকম উইকলি এক্সামটা হবে। এবং দেখো বাংলা ইংলিশ ভার্সনের জন্য আবারও বলে দিচ্ছি, তোমার 7টার সময় আলাদা আলাদা ব্যাচে ক্লাস হবে। এই জন্য তোমরা যখন রেজিস্ট্রেশন করবা তখন ভার্সন ফিল করাটা জরুরি। আর এই যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই যে তোমাদের ডেইলি এক্সাম বা উইকলি এক্সাম গুলো যে হচ্ছে সেগুলো তোমাদের হবে। এবং দেখো লিখাই আছে যে মেডিকেল প্রস্তুতির অগ্রিম, অর্থাৎ এখন থেকে একটা ধারণা রাখার জন্য ডেইলি ক্লাস উইকলি এক্সাম এগুলো তোমার অনুষ্ঠিত হবে। আচ্ছা, এবার যে আরেকটা কনফিউশনের ব্যাপার সেটা যদি একটু ক্লিয়ার করি। দেখো এই যে এইচএসসি 2021 ফ্রি রিভিশন কোর্স যেটা, যারা ওইটাতে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো তাদের অবশ্যই চিন্তার কোনো কারণ নেই। তারা এই রেজিস্ট্রেশন দিয়েই কিন্তু তোমরা করতে পারবে, অর্থাৎ যাদের রেজিস্ট্রেশন করা আছে। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই আশা করি তারাও করে ফেলবে। ইতিমধ্যে অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলছে আমাদের সাথে। দেখো এই যে 14 তারিখে তো আমাদের উইকলি এক্সামটা হয়ে গেল, হ্যাঁ, মেডিকেলের যেটা প্রি মেডিকেল ফ্রি কোর্স। ঠিক 18 তারিখ থেকে কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে এই শর্ট সিলেবাসের উপর সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্স। সো ওখানে কিন্তু টোটাল ক্লাস ছিল কয়টা, 10টা। আর এখানে টোটাল 21টা ফ্রি লাইভ ক্লাস। এবং দেখো এটা 18 তারিখ থেকে শুরু হয়ে এখানেও ডিটেল রুটিনটা দেওয়া আছে, চলবে হচ্ছে তোমার এপ্রিলের 11 তারিখ পর্যন্ত। সো দেখো ওভারঅল আবারও যেটা বললাম যে ক্লাস টাইম ওভারল্যাপ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ দুইটা আলাদা চলতেছে। আর দুইটা কোর্স আলাদা চলার কারণে সবাই সব কোর্সেই পার্টিসিপেট করতে পারতেছে, এবং শেখার তো আসলে কোনো শেষ নাই। যে ওইখানেও বায়োলজি যে টপিকটা পড়ানো হচ্ছে সেটা আলটিমেটলি এইচএসসি তে আছে। সো যার যার দরকার সে দুইটা ক্লাসই করবে, যার যার সুবিধা সে রেগুলার ক্লাসও করবে, রেগুলার পরীক্ষাও দিবে। যদি এটা আমি ওই যে বললাম তো যে ফ্রি রিভিশন কোর্স জাস্ট এনরোল করে থাকলাম, হ্যাঁ, ভর্তি হয়ে থাকলাম, ক্লাস করলে করলাম না করলে নাই, এরকম ভাবে না নিয়ে যদি একটু সিরিয়াসলি নেই, তাহলে দেখো এই যে মার্চ আর এপ্রিল মাস জুড়ে কিন্তু তোমার একদম পড়ালেখার মধ্যেই থাকা হচ্ছে। তোমার কিন্তু এখানে পড়ালেখা কোনোভাবে বাদ যাচ্ছে না, এবং পুরাটাই ফ্রি। এমন না যে এখানে তোমার এক্সট্রা কোনো কিছু খরচ হচ্ছে। জাস্ট কি খরচ হবে সেটা হচ্ছে তোমার সময়টা একটু দিবা, আর হচ্ছে যে নিজের মানে ব্রেনটা একটু কাজে লাগাবা, বা নিজের মানে এফোর্টটা একটু দিবা। খরচ করা বলতে আসলে এতটুকুই, বাকিটা সবকিছুই কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, সো তাহলে এবার যদি আমরা আবার একটু আমাদের সামনের দিকে যাই, আশা করি বুঝতে পেরেছো। আর যেটা হচ্ছে যে ফিজিক্যাল মডেল টেস্টের ব্যাপারটা তো তোমরা জানোই, যে যখন গভর্নমেন্ট থেকে স্কুল কলেজ খোলার ব্যাপারে ফাইনালি একটা ডিসিশন চলে আসবে, এই যে ফ্রি কোর্স গুলা শেষ হয়ে যাওয়ার পরে, এরপর কিন্তু তখন তুমি
উন্মেষের যে ব্রাঞ্চ আছে সারা দেশে অলমোস্ট 58টা, তুমি যে কোনো ব্রাঞ্চে কিন্তু ফিজিক্যাল মডেল টেস্ট যে তখন দিতে পারবে। আচ্ছা, সেই কোর্সের ব্যাপারে আমরা বিস্তারিত জানাবো তখন সময় আসলে। আমরা তো রুটিনটা দেখিয়ে নিলাম, আশা করি রুটিনটা বুঝতে পেরেছো। হ্যাঁ অবশ্যই এখানে শুভ্র। আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে তোমরা যে একটু আগে যে রুটিনটা তোমরা দেখলা, আম, আমাদের প্রি মেডিকেল যে ফ্রি কোর্সটার, তো সেই রুটিনটার ব্যাপারে ভাইয়া যদি একটু রুটিনটা একটু হ্যাঁ যেতেন হ্যাঁ, তাহলে। এই যে হ্যাঁ আমি হ্যাঁ অলরেডি হ্যাঁ হ্যাঁ। ওপেন তো করছি। রুটিনটার কিন্তু এখানে যে ক্লাসটা দেওয়া হয়েছে তোমাদের 1 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হচ্ছে, এবং তোমরা দেখো 7 তারিখ বা 6 তারিখ পর্যন্ত ক্লাস হওয়ার পরে তোমাদের একটা এক্সামের একটা ব্যবস্থা রাখা হয়েছে। তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের সিনিয়র যে ভাইয়া আপুরা রয়েছেন, তোমাদের আশেপাশে খোঁজ নিলে দেখবে যে উদ্ভাসের অনলাইন ক্লাস করছে বা করেছে এরকম সিনিয়র ভাইয়া আপু যারা মেডিকেলের প্রোগ্রাম করেছে বা অন্যান্য প্রোগ্রাম করেছে, তাদের কাছে জিজ্ঞেস করলে দেখবা ঠিক এই সেম প্যাটার্নেই কিন্তু তারা এতদিন ক্লাস করেছে। তারা তারা অনেকে পর্বভিত্তিক ক্লাস করেছে, তারা অনেকে রিভিশন প্রোগ্রামের ক্লাস করেছে, লম্বা সময় ধরে তারা ক্লাস করেছে, এবং সেম প্যাটার্ন। তারা প্রথম দিন ক্লাস করতো, তারপরে সেটার জন্য একটা ডেইলি এক্সাম তারা দিত, এবং ডেইলি এক্সামটার যে মার্কিংটা একদম মেডিকেল স্ট্যান্ডার্ডে নেওয়া হতো। সেখানেও কিন্তু নেগেটিভ মার্কিং এর ব্যবস্থা থাকতো, যাতে করে আমরা আগে থেকে অভ্যস্ত করিয়ে ফেলতে পারি সবাইকে। এবং সপ্তাহ শেষে একটা উইকলি এক্সাম। এবং দেখো, এই যে 2 সপ্তাহ যে রুটিনটা তোমাদের সামনে রয়েছে, এই 2 সপ্তাহের রুটিনটা একদম সেম আমরা যেই প্যাটার্নে অলরেডি নিয়ে আসছি, আমরা যেই প্যাটার্নে অলরেডি তোমাদের ভাইয়া আপুদেরকে পড়িয়ে এসেছি, তারা যে প্যাটার্নে করে এসেছে, সেই প্যাটার্নটারই কিন্তু 2টা সপ্তাহের একটা ডেমো তোমাদেরকে দেওয়া। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু তোমাদেরকে কোনো কিছু কম দেওয়া হচ্ছে না। হয়তোবা তোমাদেরকে পুরো কোর্সটা করানো হচ্ছে না, বা যেটুকু করানো হচ্ছে একদম অ্যাকুরেটলি আমরা অলরেডি যেভাবে তোমাদের ভাইয়া আপুদেরকে দিয়েছি সেটাই করানো হচ্ছে। সো এখানে ওই যে আমি আবার বলবো, তোমাদের ভাইয়ার মতো এখানে তোমাদের হারানোর কিছুই নাই, বরঞ্চ পাওয়ার অনেক কিছুই আছে। হারানোর যেটুকু আছে সেটা হচ্ছে সময়। কিছু জায়গায় সময়কে আমরা হারানো বা ওয়েস্ট বলি না, আমরা বলি ইনভেস্ট। তো এইখানে তোমরা যে সময়টা দিবা এটা তোমাদের ওয়েস্ট হবে না, বরঞ্চ আমি বলবো তোমাদের ইনভেস্ট হবে। দীপ্র ভাই, এখন আপনি কন্টিনিউ করতে হ্যাঁ, পারেন। এখানে কিন্তু আসলে শুভ্র, মানে আমিও দুই একটা কোয়েশ্চেন দেখলাম এই মাত্র। এই ব্যাপারটা একটু নোটিস করার মতো যে দেখো, আমাদের তো এই মুহূর্তেই মেডিকেল প্রিপারেশনের একদম যে তুমি 100% নিয়ে ফেলবা, ব্যাপারটা কিন্তু এরকম না, না। টার্গেট এরকম না। তোমাদের সামনে আগে হচ্ছে এইচএসসি পরীক্ষা, আগে ওইটা ভালো করতে হবে, ওইটা প্রপারলি উতরানোর পরে তারপর হচ্ছে যে তুমি টার্গেট করবে হচ্ছে মেডিকেলের জন্য। বাট ভাইয়া যেটা বললো যে এখন থেকে পুরো প্যাটার্নটার ব্যাপারে একটা আইডিয়া রাখা, যে প্ল্যানিংটার ব্যাপারে, যে কিভাবে প্ল্যানিং করা উচিত, কিভাবে করা উচিত, সেই আইডিয়াটা রাখা। সো অবশ্যই এখানে যদি এখনই যদি তুমি পুরো মেডিকেলের সব পড়াশোনা করে ফেলো, তাহলে তখন অ্যাডমিশন প্রিপারেশনের সময় যে কি করবা, তাই না? আগে তো হচ্ছে এইচএসসি পরীক্ষা, সো আগে ফোকাস হচ্ছে সেটা। বাট ওই যে যেহেতু হাতে এখনো সময় আছে, তাই এই যে সময়টা যাতে একদম নষ্ট না হয় তোমাদের, তাই তোমাদের জন্য এই ফ্রি কোর্সটা। তো অবশ্যই ফ্রি কোর্সে তুমি এখানে পুরো সিলেবাস বা পুরো পড়া তোমাকে পড়ানো একটু উদ্দেশ্য না, তোমাকে তোমার গোলটা বা টার্গেটটা সেট করতে হেল্প করাটা হচ্ছে উদ্দেশ্য, যে তুমি এক্স্যাক্টলি। যাতে রুটিন অনুযায়ী রেগুলার ক্লাস পরীক্ষা দিয়ে প্রপার জিনিসটা বুঝো। আচ্ছা, এক্স্যাক্টলি। যেমন একটা কোশ্চেন এসেছে নেগেটিভ মার্কিং থাকবে নাকি? অবশ্যই থাকবে, কারণ ওই যে সবকিছু মেডিকেলের মতো তোমার যাতে ধারণাটা এখন থেকেই সেভাবে হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাসগুলো কতক্ষণ হবে? ক্লাসগুলো ওই যে সেম যেভাবে হয় মেডিকেলের ক্লাস, 2 ঘন্টা করে হবে। হ্যাঁ, এইচএসসি প্রি রিভিশন কোর্সের ক্লাস হচ্ছে 2 ঘন্টা করে হবে। আর এখানে যে প্রি মেডিকেল ফ্রি কোর্স যেটা, সেগুলো হচ্ছে ক্লাস 2 ঘন্টা করে হবে। আচ্ছা, সো ওকে, আমরা তাহলে যদি আরো কিছু প্রশ্ন থাকে আমরা দেখবো, এভাবে উত্তর দেওয়ার ট্রাই করবো। তাহলে এবার সামনের দিকে যাই। এখন হচ্ছে ওই যে তোমাদের যেটা নিয়ে অনেক বেশি প্রশ্ন আসছিল, সেটা যে প্রি মেডিকেল 2 উইকস ফ্রি কোর্সে দাগানো বই দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পড়ানো হবে, এবং এগুলার পিডিএফ কিন্তু আলটিমেটলি তোমরা পেয়ে যাবা। সো আমি যদি সেটা একটু ঝলক দেখাই একবার যে আসলে জিনিসটা দেখতে কেমন, তোমাদের শুভ্র ভাই এই ব্যাপারে আসলে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ শুভ্র, তুমি যদি একটু এই ব্যাপারে বলো। আমি একটু আচ্ছা। নিচের দিকে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট প্রথম দাগানো টেক্সট পেজটা। বুক প্রাণী হ্যাঁ বিজ্ঞানটা আছে এখানে, হ্যাঁ, তাই তো? দিলেই হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে ভাই, তো এই পেজে আরেকটু। থাকলে হবে। হ্যাঁ, এই পেজটা দিলে আরেকটু নিচে দিলে হলে ভালো হয়। আচ্ছা। এই যে, হ্যাঁ, ও এক্স্যাক্টলি, খুব সুন্দর। তো এই যে আমাদের উন্মেষের বেস্ট ফর এভার যে জিনিসটা, যেটা আসলে বলে শেষ করা যাবে না, সেটা হচ্ছে আমাদের এই দাগানো বই। আচ্ছা, তোমরা কিন্তু অলরেডি জানো এই দাগানো বইয়ের ট্রেডিশনটা কিন্তু মেডিকেলের জন্য নতুন কিছু না। আমি কিন্তু আমার গল্পে কিন্তু বলে আসছি যে আমি সেই 2014-15 সাল থেকে কিন্তু বই দাগিয়ে দাগিয়ে পড়তাম। এক একজন এক এক ভাবে বই দাগায়, এক একজন এক এক সোর্স থেকে বই দাগায়, সেসব বিতর্কে আমি যাব না। বই দাগানোটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ কোন জায়গা থেকে প্রশ্ন আসবে
সেটা কিন্তু এই দাগানো বই পড়লে কিন্তু আমরা ভালোভাবে কি করতে পারি, কনসেপ্টটা নিতে পারি। এবং এই যে এই পেজটা যদি স্ক্রল করা হয়, স্ক্রল করলে কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবা যে আলটিমেটলি কোন কোন জায়গা থেকে কি কি প্রশ্ন এসেছে বিগত বছরগুলায়, সেগুলোও কিন্তু এখানে ভালো করে দাগানো আছে। দীপ্র ভাই যদি একটু স্ক্রল করতেন, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখন এই যে দেখো খুব সুন্দর করে যে একটা চ্যাপ্টারের তোমাকে কোন কোন জিনিসগুলো ভালো করে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু এখানে দাগানো আছে। এবং দাগানোর পাশাপাশি তোমরা কিন্তু আগের পেজে দেখেছিলা বা সামনের পেজেও কিন্তু এরকম আছে যে কোন জিনিসগুলো কোন বার মেডিকেল ভর্তি পরীক্ষায় বা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে এসেছে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে যিনি বইটা দাগিয়েছেন তিনি কিন্তু খুব সুন্দর করে এখানে উল্লেখ করে দিয়েছেন। এবং আমরা এটা বিশেষের সাথে বলতে পারি যে আমাদের প্রত্যেক বছর চেষ্টা থাকে বইগুলোকে সুন্দর করে দাগানোর। এবং আমাদের উন্মেষের যে বই দাগানোটা এটা বেস্ট ফর এভার, বেস্ট ফর এভার এই কারণেই কারণ কোন জায়গায় কোন প্রশ্নগুলো বিগত বছর এসেছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। যেমন দেখো প্লাজমা প্রোটিন লেখা আছে এমএটি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2009-10। বা ধরো ওই যে নিউক্লিয়াস বিহীন লোহিত রক্তকণিকা যে নিউক্লিয়াস বিহীন হয়, এখানে কিন্তু লেখা আছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17। বা উপরে দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, কোন জায়গা থেকে কি প্রশ্ন আসছে এটা কিন্তু তাকানো। এই জন্য আমি বললাম বেস্ট ফর এভার, বেস্ট ফর এভার আমাদের এই উন্মেষের বই দাগানো। এবং এই বই দাগানো দাগানো বইগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের পরপরই তোমরা পেয়ে যাবা একদম ফ্রি। এবং এটা দিয়ে তোমরা ধারণা নিতে পারবা যে তোমাদের অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলাও তোমরা কিভাবে দাগিয়ে দাগিয়ে পড়তে পারো। হ্যাঁ, হয়তো বা আমরা তোমাদেরকে দুটি চ্যাপ্টার বা এভাবে তোমাদেরকে দিচ্ছি, বাট একটা কথা আছে না যে হাড়ির একটা ভাত টিপলেই কিন্তু খোঁজ পাওয়া যায় যে পুরো ভাতের খবর কি। তেমনি তোমরা যদি কোনোভাবে বুঝে নিতে পারো যে বইটা কিভাবে দাগাতে হয়, তাহলে কিন্তু তোমরা নিজেরাই একসময় দেখবা বই দাগানোর মধ্যে এক্সপার্ট হয়ে গিয়েছো। এবং এই দাগানো বইটা সব থেকে গুরুত্বপূর্ণ। বই দাগানো যত নির্ভুল ভাবে হবে, যত সুন্দর ভাবে হবে, তোমাদের প্রিপারেশন কিন্তু ততই সুন্দর এবং ভালো হবে। কারণ তোমাদের দাগানো বইটা হচ্ছে তোমাদের জন্য অ্যাসেট। আগে কি করা লাগতো, আগে হচ্ছে কোচিং এ বসে বসে আমরা বই দাগাতাম, কোনো জায়গায় মিসিং হয়ে যেত, কোনো জায়গায় কম পড়ে যেত। আর এখন দেখো পিডিএফ অনলাইন হওয়াতে কিন্তু ভালোই হয়েছে, তাই না? কোনো কিছু মিসিং এর সুযোগ নাই। একবার মিস হয়ে গেছে, আমি দ্বিতীয়বার আবার দেখে দেখে কিন্তু সেগুলো দাগাতে পারবো। যেমন তো দেখতেই পাচ্ছ যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর, চারটা গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর আছে আমরা জানি। সেই চারটা গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর ডেন্টালে এসেছে, কয়েকবার এসেছে, এবং মেডিকেলেও কিন্তু এসেছে। দেখো ডেন্টালে কিন্তু কয়েকবার আসছে একটা জায়গা থেকে যে গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর কয়টা, ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। পাশাপাশি এগুলো মনে রাখার জন্য কিন্তু সুন্দর ছন্দ আছে। ফুল পরে টুপ করে, ফুল থেকে ফাইব্রিনোজেন, পরে থেকে প্রথমবিন, টুপ থেকে থ্রোম্বোপ্লাস্টিন, করে থেকে ক্যালসিয়াম, ক্যালসিয়াম আয়ন। তাহলে দেখো এই যে ফুল পরে টুপ করে, এরকম মজার মজার ছন্দ কিন্তু তোমাদের জন্য ক্লাসে ওয়েট করতেছে যে এত সুন্দর সুন্দর ছন্দ, এত সুন্দর সুন্দর ছন্দ তোমাদেরকে দেওয়া হবে যে তুমি চাইলেও কি করতে পারবে না, ভুলতে পারবে না। ঠিক আছে? তুমি এমনিই তোমার দেখবা যে এগুলো কি হয়ে গিয়েছে, তোমার মাথায় ঢুকে গিয়েছে। তো এই যে এই বই দাগানো বই, দাগানো বইয়ের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের পরপরই। যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের দাগানো বইয়ের পিডিএফ তুমি সেদিনই তোমার যে অ্যাকাউন্টটা থাকবে, তোমাদের ভাইয়া দেখিয়ে দিবেন, তোমাদের যে অ্যাকাউন্টটা থাকবে যেখান থেকে তোমরা লগ ইন করে ক্লাস করবা, ঠিক সেখানেই দেখবা তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালসে এই দাগানো বই চলে এসেছে। ওকে। আচ্ছা, অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়ালসে কিন্তু তোমরা দুই ধরনের জিনিস পেয়ে যাচ্ছ। একটা হচ্ছে যে তোমাদের ভাইয়ারা ক্লাসের সময়, ভাইয়া পুরো ক্লাসের সময় যে টপিকটা পড়াচ্ছেন ওনাদের অ্যানোটেট করা পিডিএফটা, সেটা তো পাচ্ছই, বা স্লাইডটা। আর সাথে সাথে তুমি এই যে যেদিন যে ক্লাস হবে, অর্থাৎ আমি যদি বলি পরশুদিন মার্চের 1 তারিখে আমাদের হচ্ছে যে জুওলজি ক্লাস, এই এই রক্তের ক্লাসটাই এই চ্যাপ্টারের উপরেই। ক্লাসটাই হবে, এই অর্থাৎ ক্লাসটাই হবে। যারা এখানে একটু মজার কমেন্ট দেখলাম কিছু, যে বললো যে এখনই আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, তো কষ্ট করার কোনো দরকার নেই। তুমি এই ক্লাসটার পরেই কিন্তু, মানে পরশু দিনের ক্লাসটা যখন হয়ে যাবে, এরপর স্টাডি মেটেরিয়ালসে কিন্তু তুমি এই পিডিএফটা পেয়ে যাবে। এবং শুধুমাত্র জুওলজি না, বোটানি বলো, তারপর ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যেই ক্লাসই তুমি করো না কেন, প্রত্যেকটা ফ্রি ক্লাসের পর এই পিডিএফ গুলো কিন্তু ফ্রি পেয়ে যাবা। সো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য এটা থাকবে। ঠিক আছে? দীপ্র ভাই, আমি হ্যাঁ। একটু অ্যাড করব। সেটা হচ্ছে আমি এখানে কমেন্ট দেখলাম, একজন ভাইয়া কমেন্ট করেছো যে বা মানে আমাদের চ্যাটে লিখেছো যে ভাইয়া রেড গ্রিনে দাগানো বিষয়টা কি, লাল সবুজে দাগানো বিষয়টা কি। তো লাল সবুজের বিষয়টা হচ্ছে লাল গুলো হচ্ছে সেই লাইন যেগুলো তোমাকে পড়তেই হবে, এগুলো হচ্ছে ফরজ।
ঠিক আছে? ফরজ এটা তোমাকে বাদ দেওয়াই যাবে না। আর গ্রিন গুলা হচ্ছে এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং এগুলো তোমাকে কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। তো এগুলোকে আমরা সুন্নাত বলতে পারি, ঠিক আছে? যদি এভাবে এক্সাম্পল দেওয়া ঠিক না, বাট তুমি এটা মনে রাখো যে লালগুলো তোমরা বাদ দিতে পারবে না, লালগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার, আর সবুজগুলো হচ্ছে 3 স্টার। তোমরা এইভাবে তুলনা করে নিতে পারো আর কি। আচ্ছা, তো হ্যাঁ, পিডিএফটা তো অবশ্যই থেকে যাবে যারা জানতে চাচ্ছ। আর হচ্ছে এই পিডিএফ গুলো, স্টাডি ম্যাটেরিয়াল গুলো কিন্তু ডাউনলোড করে নেওয়ার ব্যবস্থা থাকে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট থেকে ভিডিও গুলা বারবার ওয়েবসাইটে ঢুকে প্লে করে দেখা যায়, কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস বা পিডিএফ গুলা সেগুলো কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ব্যবস্থা থাকে। সো তোমরা ডাউনলোড করে নিতে পারবা, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, সো তাহলে এবার যদি আমরা সামনের দিকে যাই, তোমাদের জন্য এই প্রি মেডিকেল ফ্রি কোর্সে সাধারণ জ্ঞানের যে পার্টটা, সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি বঙ্গবন্ধুর টাইমলাইন, অর্থাৎ তোমার প্রথম ক্লাসে 1920 সাল থেকে 1957 সাল পর্যন্ত টাইম লাইনের টপিক গুলা, আর 1958 থেকে 1971 পর্যন্ত বাকি যে টপিক গুলা, সেগুলো তোমার পড়ানো হচ্ছে। এই ব্যাপারে যদি শুভ্র একটু বলতা যে কেন এক্স্যাক্টলি, হচ্ছে যে সাধারণ এক্স্যাক্টলি। জ্ঞানের এত এত টপিকের মধ্যে আমরা কেন বঙ্গবন্ধু টাইমলাইনটাই প্রিফার করছি ওদেরকে ফ্রি কোর্সে, সেই ব্যাপারটা। এটা 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 খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সবকিছু থাকতে কেন আমরা এই স্পেসিফিক টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি একটা ছোট্ট একটা কোশ্চেন, যেটা আমি চ্যাটে আমি অনেকক্ষণ ধরে দেখছি অনেকে বলছো, সেটা হচ্ছে পিডিএফ গুলো কখন পাবো। জাস্ট একটু ওয়েট করো হ্যাঁ, তোমাদের এই সামনের 1 তারিখে ক্লাস আছে, 1 তারিখে যে ক্লাসটা হবে সেই ক্লাসের পরপরই তুমি ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। এই যে দাগানো বই পিডিএফ ক্লাসের পরপর পেয়ে যাবা। জেনারেলি তোমাদের ভাইয়া পুরা যারা ক্লাস করেছে, তারা একটা ক্লাস করার পরপরই সেই ক্লাসের পিডিএফ পেয়েছে। তো এই ব্যাপারে তোমাদের টেনশন হওয়ার কোনো কারণ নাই, এটা আমাদের টেনশন, যত তাড়াতাড়ি তোমাদের কাছে এটা পৌঁছে দেওয়া যায়। এখন আসি আমাদের সাধারণ জ্ঞানের বিষয়টায়। সাধারণ জ্ঞানে এখানে কিন্তু বঙ্গবন্ধু টাইম লাইন নামের একটা তোমার একটা হেডলাইন তোমার দেখলা, যদি আমরা স্লাইডটায় যাই তাহলে আমরা দেখতে পারবো যে বঙ্গবন্ধু টাইম লাইন। ঠিক আছে ভাইয়া, আপনি যদি স্লাইডটা একটু আবার একটু ওদেরকে দেখাতেন তাহলে ওদের একটু বুঝতে একটু ইজি হতো। তো বঙ্গবন্ধু টাইমলাইন বলতে কি বোঝায়, তোমরা যদি আহ, এই বছরের মেডিকেল সার্কুলারটা একটু দেখো, আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব যে যেহেতু তোমরা সামনের বছর কি দিবা পরীক্ষা, যেহেতু তোমরা সামনের বছর দিবা, সো মানে সামনের বছর তোমাদের তো মেডিকেলের জন্য তোমরা মেডিকেল ক্যান্ডিডেট হয়ে যাবা। তো তোমাদের এখন একটা আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু এই বছর থেকে একটু দেখা শুরু করো, যে মেডিকেলের সার্কুলারটা কেমন হয়, মেডিকেলের কোশ্চেনটা কোন জায়গা থেকে কিভাবে কি কি প্যাটার্নে করতেছে, কোন জায়গা থেকে কত ম্যাথসের প্রশ্ন আসবে, এগুলো কিন্তু সার্কুলারে দেওয়া থাকে। এবং সার্কুলারটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইটটা ডিজিএইচএস এর যে ওয়েবসাইটটা dighs.gov.bd, সেখানে কিন্তু দেওয়া আছে। এটা আমি নিজেও করতাম, আমি আমার আগের বছর থেকেই কিন্তু দেখা শুরু করতাম যে কিভাবে প্রশ্নটা আসতে যাচ্ছে। তো তোমরা যদি দেখো খুব সুন্দর করে দেওয়া আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ঐতিহ্য, এই জায়গা থেকেই আমাদের সাধারণ জ্ঞানের 10 মার্ক আসবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ঐতিহ্য। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো ওনার যে টাইম লাইনটা, যেটা কিনা 1920 থেকে শুরু হয়ে আমরা দেখতে পাচ্ছি 1975 পর্যন্ত দেওয়া হয়েছে, উনার টাইম লাইনটা যদি আমরা পড়ে ফেলি তাহলে কিন্তু বাংলাদেশের পুরো মুক্তিযুদ্ধের ইতিহাসটাই কিন্তু আমার জানা হয়ে যাবে। কারণ আমরা জানি মুক্তিযুদ্ধের ইতিহাস মানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে একটা ওতপ্রোতভাবে যে একটা অংশ, সেটা কিন্তু জড়িয়ে আছে। তো সেই জন্যই 1920 সাল থেকে 1975 সালের যে টাইম লাইনটা আমরা মনে করি, সেই টাইম লাইনটা যদি তোমাদেরকে দিয়ে দেওয়া হয় দুটো ক্লাসে, নট একটা ক্লাসে, দুটো ক্লাসে, যেহেতু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুটো করে ক্লাস পাচ্ছ, তাহলে আমরা মনে করি যে তোমাদের সাধারণ জ্ঞানের মেজর যে পোর্শনটা, সেই পোর্শনটা কভার হয়ে যাবে। এবং আমার তো কেন জানি মনে হচ্ছে যে এই ক্লাসগুলো থেকেই দেখা যাবে যে তোমাদের অনেকগুলো এমসিকিউ কমন পড়ে গিয়েছে। শুধুমাত্র বঙ্গবন্ধু পার্টটা যদি কেউ ভালো করে শিখে নেয়, তা 10 নাম্বারের মধ্যে দেখা যাবে সে 4-5 নাম্বার কমন পেয়ে গেছে শুধুমাত্র বঙ্গবন্ধু পাঠটা থেকে। তার মানে সেই 4-5 নাম্বারের জন্য তো অ্যাটলিস্ট আমাদের এই ফ্রি ক্লাসটা করা উচিত, তাই না? যদি এমন হয়ে যায় যে এই ফ্রি ক্লাসের এই অংশ থেকে কোনো একটা প্রশ্ন বা এই টাইপের কোনো একটা প্রশ্ন যদি আমাদের চলে আসে, বাট এটুক শিওর যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে অনেক প্রশ্ন থাকবে। তো সেটা কি ভাগ করা হচ্ছে, প্রথম ক্লাসে তোমাদের 1920 থেকে 1957 পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে টাইম লাইনটা, পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের টাইম লাইনটা সেখানে বলা হবে। এখানে ভাষা আন্দোলন থাকবে, বঙ্গবন্ধুর জন্ম, সবকিছু এখানে থাকবে। এবং তারপরে 1958 সাল থেকে 1975 সালে যে টাইম লাইনটা,
সেই পর্যন্ত কিন্তু আমাদের সাধারণ জ্ঞানে থাকবে, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু চলে আসবে বঙ্গবন্ধুর পাশাপাশি। কারণ আমরা জানি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মানে আমাদের বঙ্গবন্ধুর ইতিহাস, তো সবকিছু এভাবে চলে আসবে। সেই জন্য আমাদের সুন্দর করে এভাবেই সাজানো যে আমরা চলো বঙ্গবন্ধুর টাইম লাইনটাই শিখে ফেলি। এই জন্য আমাদের এভাবেই প্যাটার্নটা করা হয়েছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে অনেক প্রশ্নই আসলে তোমাদের মধ্যে অলরেডি চলে আসছে, যে অলরেডি কিছু জিনিস আমরা ক্লিয়ার করেছি। যেমন একটা হচ্ছে শুধুমাত্র জুওলজিটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানো, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টেরই মানে এখানে যা যা পড়ানো হচ্ছে, ইংলিশ বলো, তারপর ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, হ্যাঁ, তারপর এই যে বঙ্গবন্ধু টাইমলাইন, যে জিকের জন্য বা সাধারণ জ্ঞানের জন্য যেটা দেওয়া হচ্ছে, সেটারও পিডিএফ সব কিন্তু পেয়ে যাচ্ছো। হ্যাঁ, এবং প্রত্যেকটা হচ্ছে ওই যে যেভাবে দেখালাম ওয়েবসাইটে তোমাদের হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস পাওয়া যাবে। আর যারা এখন পর্যন্ত আমাদের সাথে দেখছো বা হয়তো একটু পরে জয়েন করেছো, তাদের জন্য আমি একটা কথা বলতে চাই, যে আমাদের এই যে এই লাইফটা যে হচ্ছে, তোমরা যারা জুমের মাধ্যমে যুক্ত আছো, এটা কিন্তু উন্মেষের ফেসবুক পেজেও থেকে যাবে, প্লাস উদ্ভাস উন্মেষের যে ইউটিউব চ্যানেল, সেখানেও কিন্তু আশা করি একদিনের মধ্যেই সেটা, আগামীকালকের মধ্যে সেটা আপলোড হয়ে যাবে। সো তোমাদের অনেক যে প্রশ্নগুলা অ্যাকচুয়ালি হয়তো মনে হচ্ছে যে এখন পর্যন্ত উত্তর পাও নাই, সেটা হয়তো তুমি জয়েন করার আগেই ডিসকাস করা হয়ে গিয়েছে। সো তুমি কিন্তু পরবর্তীতে ভিডিওটা যখন খুশি তখন তুমি এরকম আবার ওই জায়গাটা দেখে নিতে পারবা। যেমন একটু যদি আমি দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এবং এখানে দেখো ভিডিওজে দেখা যাবে যে আজকে যেহেতু লাইভটা হচ্ছে, কালকের মধ্যে এটা আপলোড হয়ে যাবে, তখন তুমি এখান থেকে দেখে নিতে পারবে। ইভেন কারো যদি রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা থাকে, এই ভিডিওটাও কিন্তু এখানে আছে। এই যে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য এখানেও কিন্তু এই ভিডিওটা এখানে আছে। ওকে, সো আমরা যদি আবারও চলে যাই হচ্ছে আমাদের স্লাইডে, এখন আমরা অলমোস্ট শেষের দিকে। তো তার আগে হচ্ছে তোমাদের আরো কিছু কনফিউশন, যেটা এখন শুভ্র ভাইয়া তোমাদেরকে ক্লিয়ার করে দিবেন, যে আসলে ওই যে তুমি যুদ্ধে নামার আগে ওই যুদ্ধটা যাওয়ার জন্য তুমি অ্যাকচুয়ালি কতটুকু এলিজিবল, সেটা জেনে নেওয়া কিন্তু জরুরি, যে তুমি আসলে যোগ্য কিনা। বা আমরা কেন বারবার দুইটা কথা একসাথে বলি, যে আসলে যতই আমি এখনই তোমাকে মেডিকেলের ফ্লেভার দেই না কেন, এইচএস এর ইম্পর্টেন্স যে কখনোই কমে যাচ্ছে না। হ্যাঁ, পরীক্ষাটা না হওয়ার আগ পর্যন্ত সেটার ইম্পর্টেন্সটা আসলে কতটুকু স্ক্রিনে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। আর বাকিটা শুভ্র ভাইয়া বুঝিয়ে বলবেন তোমাদের। ওকে, তো সুন্দর একটা বিষয় যেটা তোমাদের সবারই ক্লিয়ার থাকা উচিত, যে আসলে আমরা যে পরীক্ষাটা দিতে যাচ্ছে, আমরা ভবিষ্যতে আমাদের স্বপ্নের মেডিকেলে পড়বো। তো সেই স্বপ্নের মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমাকে কত মার্কসের এক্সাম দেওয়া লাগবে, এবং সেই এক্সামটার পিছনে আমাদের এইচএসসি পরীক্ষাটা মানে কতটুকু গুরুত্বপূর্ণ, আমাদের এসএসসি পরীক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। তো এখানে দেখো প্রথমে যে জিনিসটা লেখা আছে যে আবেদন করতে গেলে মোট জিপিএ থাকা লাগবে 9 বা 9। 9 জিপিএটা কিভাবে? এসএসসি এবং এইচএসসি, যেটাকে আমরা ম্যাট্রিক আর ইন্টার বলি আর কি। হ্যাঁ, মাঝে মাঝে দুটো শুনতে একই কাছাকাছি মনে হয়, এসএসসি আর এইচএসসি, তো ম্যাট্রিক আর ইন্টার বলি আর কি আমরা, সে আগের মতো করে আর কি। তো এসএসসি আর এইচএসসি এই দুটো মিলে 5 আর 5, তাই না? জিপিএ 5 আর জিপিএ 5। তো এই দুটোর মধ্যে আমাদেরকে 9 পেতে হবে। আমরা যদি পরীক্ষা দিতে চাই তাহলে আমাদেরকে কত পেতে হবে? 9 পেতে হবে। এবং আমাদের যে ইন্টার বা এইচএসসি জীববিজ্ঞানে মিনিমাম জিপিএ 3.5 থাকতে হবে। অনেকের মনে এটা কোশ্চেন থাকে যে ভাইয়া আমাদের যার বায়োলজি মেইন সাবজেক্ট না, সে কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কিনা, বা আমার বায়োলজি অপশনাল, ভাইয়া আমি কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কিনা বা চান্স পাবো কিনা, এই ব্যাপারে তোমাদের টেনশন করার কিছু নাই। মেইন সাবজেক্ট আর অপশনাল সাবজেক্ট বলতে আসলে এখানে তেমন কিছু ভ্যারি করে না। তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের যে এইচএসসি পরীক্ষা, সেটার মধ্যে বায়োলজিতে তোমাদেরকে মিনিমাম 3.5 পেতে হবে, তাহলেই তুমি এলিজেবল। যদি তোমার টোটালি 9 থাকে, তাহলে তুমি কি এলিজেবল মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তারপর বিষয়টা আসে ভাই কত নম্বরে পরীক্ষা হবে। পরীক্ষা হবে টোটাল 300 নম্বরে। তো 300 নাম্বার থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এই 300 নাম্বারটা কিভাবে ডিভাইড করা হয়, 300 নাম্বারের মধ্যে 200 নাম্বারই আসবে তোমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএস কোড থেকে, এবং 100 নাম্বার আসবে তোমাদের এমসিকিউ, যে পরীক্ষাটা হবে, যে পরীক্ষা নিয়ে আমরা প্রিপারেশনটা তোমাদেরকে তৈরি করাবো, সেই পরীক্ষার 100 নাম্বার থেকে। তার মানে 100 নাম্বারে তোমরা ভর্তি পরীক্ষা দিবা, যেখানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এবং সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের প্রশ্ন আসবে 100 নাম্বারে, পর্যায়ক্রমে 30, 25, 20, 15 এবং 10 করে। অর্থাৎ তোমাদের বায়োলজিতে পরীক্ষা হবে 30 নাম্বারে, কেমিস্ট্রির পরীক্ষা হবে 25, ফিজিক্স হবে 20, তোমাদের ইংলিশ হবে 15তে, এবং সাধারণ জ্ঞান হবে 10-এ। এভাবে থাকবে। এই হলো 100।
আর 200 নাম্বার আসবে এসএসসি এইচএসসি এর জিপিএ থেকে। যে কথাগুলো আমি আগে থেকেই বলে আসছি তোমাদেরকে যে ভাইয়া তোমাদের শুধুমাত্র মেডিকেলের ফ্লেভার নিয়ে পড়ালেখা করলেই চলবে না, পাশাপাশি তোমাদের ইন্টারে কিন্তু একটা এ প্লাস রাখতে হবে। এই কথাটা কিন্তু আমি আগে 2-3 বার উচ্চারণ করেছি যে তোমাকে ইন্টারে এ প্লাস রাখতে হবে। ইন্টারে তুমি যদি সামহাও আল্লাহ না করুক তুমি যদি নাম্বার কম পেয়ে যাও, বা এসএসসি তুমি যদি নাম্বার কম পেয়ে যাও জিপিএ তে, তাহলে কিন্তু তুমি অনেক নাম্বার পিছিয়ে যাচ্ছ। কারণ তোমাকে যে মেরিটটা করা হবে, ন্যাশনাল যে মেরিট করা হবে, সেই মেরিটটা কিন্তু 300 নাম্বারের মধ্যে করা হবে। তুমি যে 100 নাম্বারের এক্সাম দিচ্ছ তার মধ্যে কিন্তু না, 300 নাম্বার দিয়ে কিন্তু এই মেরিটটা করা হবে। কারণ দেখো তুমি যে এসএসসি জিপিএ কে 15 দিয়ে গুণ করা হচ্ছে, তার মানে এসএসসি জিপিএ যদি কেউ 5 পায়, তাহলে 5 গুণ 15, যেটাকে আমরা বলি 75। আচ্ছা, এইচএসসি জিপিএ কে গুণ করা হচ্ছে 25 দিয়ে, তার মানে 5 গুণ 25, 125। তাহলে 75 যোগ 125 কত হয় ভাইয়া? হয় হচ্ছে 200। এবং আমাদের মেরিট যে স্কোরটা, মানে আমাদের যে টেস্ট স্কোর থাকবে 100, তাহলে 200 যোগ 100, 300। এই হচ্ছে আমাদের পরীক্ষা। আল্লাহ না করুক যদি কোনো স্টুডেন্ট এসএসসি মানে ইন্টারে বা এইচএসসি তে জিপিএ 4 পায়, শুধু 4 মানে 4.0, তাহলে 4 25 কত হয়? 100 100। হয়। তার মানে সে কত নাম্বার পিছিয়ে গেল আগে আগে? সে কিন্তু আগে আগে কিন্তু পরীক্ষার আগে কিন্তু সে 25 নাম্বার পিছিয়ে গেল। তার 200 নাম্বারের মধ্যে 25 নাম্বার কিন্তু আগেই নেই। সেম কারো যদি এসএসসি তে এখন নাম্বার কম থাকে, তাহলে তোমরা কিন্তু পরীক্ষার আগে একটু পিছিয়ে গিয়েছো এক সেন্সে, বাট হতাশ হওয়ার কিছু নাই। হতাশ হওয়ার কিছু নাই এই কারণেই, জিপিএ তে কম নাম্বার পাওয়ার পরেও অনেকে চান্স পেয়ে যায়। জিপিএ তে আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, যে জিপিএ থেকে অনেকে 15 নাম্বার পিছিয়ে আছে, মেডিকেল টেস্ট স্কোরের মধ্যে সে পেয়ে গিয়েছে 87। দিন শেষে দেখা গেছে কিন্তু তার চান্স হয়ে গেছে। তার মানে টেস্ট স্কোরের পাশাপাশি জিপিএটা ভ্যারি করে না, আবার করে। করে কিভাবে? তুমি যদি আগে থেকে ওইখানে 200 নাম্বার পেয়ে থাকো এসএসসি তে এবং এইচএসসি তে জিপিএ 5 পাওয়ার মাধ্যমে, তাহলে কিন্তু তুমি আগে থেকে 200 নাম্বার পেয়ে গেলা। ঠিক আছে, তুমি আগে থেকে কিন্তু প্রস্তুতিটা স্ট্রং করে রাখলা। আর কম যদি কারো থাকে, অনেকেই ভয় পাচ্ছ এভাবেই যে ভাইয়া আমার তো এসএসসি তে জিপিএ 5 নাই, আমার এসএসসি তে জিপিএ 4.5, তাহলে কি আমার মেডিকেলে প্রিপারেশন নেওয়া ঠিক হবে? কারণ আমি আগে থেকে তো পিছিয়ে আছি। আমি এখানে বলবো কেন ঠিক হবে না রে ভাই? তুমি ধরো এসএসসি তে অলরেডি তুমি 5 নাম্বার পিছিয়ে আছো, তো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা হবে 100 নাম্বার, সেখানে তুমি 5 নাম্বার বেশি পাও, তাহলেই তো হয়ে গেল। তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় 85 পাও, 5 নাম্বার কাটা যাওয়ার পরে তোমার সব মিলে নাম্বার আসবে কত? 280। 5 নাম্বার যদি কাটা যায়, তার মানে তুমি ধরো আগে থেকে পাইছো 195, এসএসসি তে 5 নাম্বার কাটার কারণে ইন্টারে ধরো তুমি এ প্লাস পেয়ে গেছো। ইন্টার এ প্লাস পাওয়ার কারণে তুমি পাচ্ছ 125, আর আগে তোমার 5 নাম্বার ধরো কাটা আছে, তার মানে তোমার টোটালি কত হলো? তোমার টোটালি হলো হচ্ছে সামহাও ধরো 195। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা যে 100 নাম্বার, সেখানে তুমি ধরো পেয়ে গেছো 85, তারপর টোটাল তোমার নাম্বার কত হয়ে গেল? কত কত হলো তাহলে? 195 যোগ 85 মানে 280। 280 পেলে তোমার চান্স কেউ আটকাতে পারবে না। তার মানে তুমি যদি আগে থেকে পিছনে পড়ে থাকো, এখানে ভয়ের কিছু নাই, তুমি চান্স পাবা। সেটা তোমার চেষ্টার উপর নির্ভর করতেছে। বাট কেউ যদি আগে থেকে এগিয়ে যায়, তো সেটা তো তার জন্য কি বোনাস। তো এই হচ্ছে বিষয়গুলো, এই নাম্বারগুলোই দেওয়া আছে। এখন একটু সেকেন্ড টাইম এবং অলরেডি যারা ভর্তি সেই ব্যাপারে একটু আসি, যেটা তোমাদের স্লাইডে, এই যে দেখো তোমাদের কাছে স্লাইড চলে আসছে, যে সেকেন্ড টাইমাররা 5 নাম্বার হারাবে। অর্থাৎ সেকেন্ড টাইমারদেরকে, সে একজন সেকেন্ড টাইমার তার যদি এসএসসি বা এইচএসসি দুই জায়গায় যদি জিপিএ 5 থাকে, তারপরেও সে যে ভর্তি পরীক্ষা দিবে তার টোটাল থেকে 5 নাম্বার কেটে দেওয়া হবে। তার মানে তোমার এসএসসি তে ধরো 75 আছে, এইচএসসি তে তোমার 125 আছে, তার মানে তোমার 200 আগে থেকেই আছে। তুমি ন্যাশনাল যে পরীক্ষাটা হলো সেই মেরিটে তুমি ধরো 100 নাম্বারের মধ্যে 90 পেলা, তো টোটাল তোমার নাম্বার পাওয়া কত উচিত? 290 পাওয়া উচিত। 200 যোগ 90, 290। বাট ভাইয়া এখানে তোমাকে 5 নাম্বার তোমার জন্য কেটে রাখা হবে, কারণ তুমি সেকেন্ড টাইমার। তাহলে তুমি নাম্বারটা আসলে তোমাকে দেখাবে 285, তারপর তোমার চান্স হয়ে যাবে। 285 তো অবশ্যই চান্স হয়। আর যারা ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে কোনো মেডিকেলে ভর্তি আছে, তাদের কাটা যাবে 7.5। লাইক
প্রথমবার কেউ পরীক্ষা দিয়েছে, তার হয়তো বা পিছনের দিকে কোনো একটা মেডিকেলে হয়েছে, তাহলে সে চাচ্ছে আবার পরীক্ষা দিয়ে একটু ভালো মেডিকেল আসার জন্য, তার টোটাল নাম্বার থেকে 7.5 কেটে রাখা হবে। যারা অলরেডি কোনো না কোনো মেডিকেলে ভর্তি আছে সেকেন্ড টাইমার হিসাবে, তার 7.5 কেটে রাখা হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবং তারপরেই দেখো আরেকটা স্লাইড তোমাদের কাছে চলে আসছে, সেটা হচ্ছে সরকারি মেডিকেল ও সরকারি ডেন্টাল কলেজ সমূহতে আসন সংখ্যা। দেখো সরকারি মেডিকেল বাংলাদেশে যেখানে তোমরা এমবিবিএস কোর্স করতে পারবা, মনে রাখবা মেডিকেল কলেজগুলোতে দুটো কোর্স চলে, বাংলাদেশে মেডিকেল কলেজগুলোতে দুটো কোর্স চলে, এমবিবিএস এবং বিডিএস। এমবিবিএস এবং বিডিএস যারা কিনা সার্টিফাইড ভাবে তাদের নামের আগে কি লাগাতে পারে, ডাক্তার লাগাতে পারেন। তো এরকম মেডিকেল কলেজ রয়েছে 37টি, এবং ডেন্টাল পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিট রয়েছে টোটাল 9টি। তো মেডিকেল কলেজগুলোতে সাধারণত আমাদের নর্মালি আমরা সাধারণ যারা পরীক্ষা দিব তারা সিট পাচ্ছে 4230 বা 4230টা সিট, যেখানে মুক্তিযোদ্ধার কোটাতে আছে 87টি সিট, যেখানে উপজাতি কোটাতে আছে 33টা সিট। টোটাল আমরা সিট পাচ্ছি 4350। টোটাল 4350টা সিট কিন্তু আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিন্তু আমরা পাচ্ছি। তার 1 মাস পরে, মোটামুটি 4 সপ্তাহ পরে আমাদের জন্য থাকবে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। তো ডেন্টাল অ্যাডমিশন টেস্টের মধ্যে কিন্তু আমাদের আমাদের আগের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সেখানে সাধারণ সিট আছে 517টা, এবং বিভিন্ন কোটা মিলে আমরা 532টা সিট কিন্তু আমরা পাচ্ছি। তার মানে হিউজ সিট কিন্তু, ঠিক আছে। দেখো 4300 সিট, 4300টা রোল নাম্বার। তোমার কি 4300টা সিট দরকার ভাই? তোমার কয়টা সিট দরকার? তোমার তো একটা সিটই দরকার। যে চান্স পাবে সে তো তোমার মতোই কেউ, তাহলে তুমি কেন পাবা না? তুমি অবশ্যই পাবা, অবশ্যই পাবা। তুমি চিন্তা করো, একটা একটা রোল নাম্বার 6 ডিজিট বা 7 ডিজিট একটা রোল নাম্বার হয়। তুমি যদি 7 ডিজিটের রোল নাম্বার, 4300টা রোল নাম্বার তুমি যদি তোমার দেওয়ালে লেখো একটার পর একটা, যারা যারা চান্স পেয়েছে, তোমার দেওয়াল ভরে যাবে, তারপরে রোল নাম্বার থেকে যাবে। তোমাকে দেওয়ালের এতগুলো জায়গা দরকার? একটা জায়গা দরকার, একটা সিট তোমার দরকার, সবগুলো সিট তোমার দরকার নাই। যে চান্স পায় সে তোমার মতোই কেউ চান্স পাবে, অন্য কেউ না। তোমার মতো তার দুটো চোখ আছে বা ধরো চশমা থাকতে পারে আর কি, তো তোমার মতো ব্রেন আছে, যতগুলো নিউরন সেগুলোই সবার জন্য সমান, ঠিক আছে, সবারই সেম। কারো কিন্তু কোনো কিছু কম নাই, কারো কিন্তু কোনো কিছুতে অভাব নাই। আমাদের যদি কোনো কিছুর অভাব হয়, সেটা কিছু আসলে আমাদের রিয়েলি কিন্তু সেটা আমাদের অভাব না, সেটা হচ্ছে আমাদের স্বভাব। ঠিক আছে, এত কিছু থাকার পরও, সেম সেম জিনিস থাকার পরেও যদি আমরা চান্স না পাই, সেটা আসলে কোনো কিছুর অভাব না, সেটা আমাদের স্বভাব। কি স্বভাব? যে আমরা কষ্ট করি নাই, আমরা রাইট ওয়েতে কাজ করি নাই। রাইট ওয়েতে কাজ করতে হবে, শুধু পরিশ্রম করলেই হবে না। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই কথাটাকে কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি না ভাইয়া। কেন করি না? পরিশ্রম যদি রিয়েলি সৌভাগ্যের প্রসূতি হতো, তাহলে বনের রাজা কে হইতো জানো? বনের রাজা হইতো গাধা। মানে গাধার মতো পরিশ্রম কেউ করে না। বনের রাজা কি গাধা? গাধা কিন্তু বনের রাজা না, ঠিক আছে। বনের রাজা বা কোনো কিছু সাকসেস হতে গেলে গাধার মতো পরিশ্রম করলে হবে না, অ্যাকুরেট ওয়েতে পরিশ্রম করতে হবে। পড়ার জিনিস অনেক আছে ভাইয়া, অনেক রাইটারের বই আছে। তোমাকে এক্স্যাক্টলি কোন রাইটারের বই পড়লে কাজ হবে সেটা তোমাকে জানতে হবে, কোন জায়গাটুকু পড়লে কাজ হবে সেটা তোমাকে জানতে হবে। মেডিকেলের জন্য কোনটা লাগবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য কোনটা লাগবে সেটা তোমাকে জানতে হবে। তারপর তোমাকে প্রিপারেশন নিতে হবে, তারপর তোমাকে পরিশ্রম করতে হবে। তখন তুমি বাঘের মতো পরিশ্রম করছো। আর তা নাহলে গাধার মতো পরিশ্রম করলে কিন্তু লাভ হবে না। ঠিক আছে, পরিশ্রম করতে হবে রাইট ওয়ে। তবে সেই পরিশ্রমটাকেই, সেই যাত্রাটাকে সহজ করার জন্য কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো তোমাদের করা। এবং তারপর দেখো একটা স্লাইড রয়েছে, যে স্লাইডগুলোতে আমাদের দেখানো হচ্ছে যে কোন বছর কত পেয়ে চান্স হয়েছে এবং সর্বোচ্চ কত নাম্বার পেয়েছে। সেখানে যদি আমরা 2016-17 থেকে 2019-20 পর্যন্ত যদি তাকাই, 2020-21-এর জন্য কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে কারণ ওই পরীক্ষাগুলো এখনো যেহেতু হয় নাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে 2016-17 যে সেশনটা ছিল, তো সেখানে সরকারি মেডিকেলের যে চান্স প্রাপ্ত সর্বনিম্ন নাম্বার কত ছিল? 265। সর্বনিম্ন নাম্বার কত ছিল? 265। এবং ঢাকা মেডিকেলে ছিল 275, এবং জাতীয় মেরিটে হাইস্ট যে পেয়েছিল তার নাম্বার ছিল 285.50। ঠিক আছে, নাম্বারের মাঝখানে ডিফারেন্স কিন্তু 20। দেখো 20 নাম্বারের ডিফারেন্সের জন্য কিন্তু ওই সময় মোটামুটি 3500 থেকে 3600 সিট ছিল, ঠিক আছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আমারই সেশন, ঠিক আছে। তো 3700 সামথিং সিট ছিল এটা ওই সময়। তো সামান্য একটু নাম্বার, 20টা নাম্বারের জন্য দেখো 3700 সিটের কত ডিফারেন্স হয়ে গেছে। এবং আমি যদি একদম লাস্ট গত বছরের পরীক্ষার্থীদের যদি তাকাই, সেখানে দেখো কাট মার্ক যেটা 267 ছিল কাট মার্ক, এবং হাইয়েস্ট মার্ক ছিল 290। ঠিক আছে, মাঝখানে নাম্বার ডিফারেন্স কিন্তু খুবই কম।
তো প্রতি বছরই কিন্তু 20 থেকে 25-এর মাঝখানেই কিন্তু নাম্বার ডিফারেন্সটা হচ্ছে, যে নাম্বার ডিফারেন্সের কারণেই কেউ কাট মার্ক পেয়ে চান্স পাচ্ছে এবং কেউ হাইয়েস্ট নাম্বার পাচ্ছে। ঠিক আছে, এই সামান্য একটু ডিফারেন্সের কারণে কিন্তু এটা আমাদের প্রত্যেক বছরই হচ্ছে। তো এটা তোমাদেরকে এটা ধারণা দেওয়া যে কম্পিটিশন লেভেলটা কেমন, কম্পিটিশন লেভেলটা কেমন হয় যে 20-25 নাম্বারের কারণে 4000 সিটের একটা ডিফারেন্স হয়ে যায়, 20-25 নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবং দেখো একটু খেয়াল করে, কারো যদি কোনো পরীক্ষায় এসএসসি এবং ইন্টার মিলে যদি 200 থাকে, ঠিক আছে, তাহলে সে কিন্তু, যে দেখো 2016-17 দিকে তাকাও, 265.50, তার মানে কারো যদি আগে থেকে 200 থাকে, সে যে 100 নম্বরের পরীক্ষা হবে সেখানে কিন্তু সে 65 পেলে তার চান্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং 2017-18 নাম্বারটা একটু বেশি ছিল। তাছাড়া মোটামুটি কিন্তু আমরা লেভেল অনুযায়ী 265-র উপরে বা 265 থেকে 267 কিন্তু আমরা সাধারণত সচরাচর কিন্তু এটাকে আমরা সেফ মার্ক বলে থাকি। তারপর তোমরা টার্গেট রাখবে 270, যার হচ্ছে কোন রকমের চান্স পাওয়ার ইচ্ছা, আর যার অনেক ইচ্ছা যে মেডিকেলে পাবো, তার জন্য বেস্ট অফ লাক। তোমরা তো অবশ্যই ট্রাই করবা যাতে করে আমার নাম্বারটা 95-এর উপরে কিভাবে ওঠে, 295-এর উপরে। কারণ একটা কথা আছে না যে তুমি যদি ঢিল মারো গাছের দিকে তাকায়, সেটা তো গাছের মাথা পর্যন্ত উঠবে না। পাহাড়ের দিকে তাকায় তুমি যদি ঢিল মারো, সেটা পাহাড়ের নিচ পর্যন্তই উঠবে। মানে ঢিল মারাটার জন্য তোমাকে সবসময় কি রাখতে হবে, উপর দিকে তাকাইতে হবে, বেশি উপরে তাকাতে হবে। ঠিক আছে, গাছের মাথায় ঢিল পৌঁছানোর জন্য তার থেকে বেশি শক্তি দিয়ে কিন্তু ঢিলটা ছুটতে হবে। ঠিক আছে, তো তোমার যদি চান্স পাওয়ার ইচ্ছে থাকে ভাই, তাহলে তুমি ট্রাই করবা, কোনোভাবে হোক তোমাকে 275 তুলতে হবে। আর তোমার যদি ফার্স্ট হওয়ার ইচ্ছা থাকে, ঢাকা মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে, তোমাকে ট্রাই করতে হবে যে যেভাবে হোক তোমাকে 295 তোমাকে তুলতে হবে, তাহলে কিন্তু ইনশাল্লাহ চান্সটা হয়ে যাবে। এবং তোমার কিন্তু কম্পিটিশন লেভেলটা কিন্তু তোমার দেখতেছো কি অবস্থা, 20-25 নাম্বার ডিফারেন্সের কারণে কিন্তু কত হেরফের হয়ে যাচ্ছে। এবং পরের স্লাইডে গেলে কিন্তু আমরা সেই জিনিসটাই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা রেখেছি যে আমি যদি মেডিকেল। এখানে একটু অ্যাড করি, যেটা জি ভাই। হচ্ছে যে ওদের যে উইকলি এক্সাম গুলো হবে, ওই উইকলি এক্সাম গুলো থেকে কিন্তু ওর একটা ভালো ধারণা পাবে। 100 নম্বরের যেহেতু পরীক্ষা উইকলি এক্সাম, সো পুরো সিলেবাসের উপর হচ্ছে না, বাট যেহেতু এই যে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসে একদম ওই সাবজেক্ট গুলো থেকে হচ্ছে। সো কেউ যদি টার্গেট থেকে থাকে, তাহলে এখন থেকে যদি পরীক্ষাগুলো একটু সিরিয়াসলি দেয়, মোটামুটি একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে যে যার মনে করে একটু ভালো মার্কস আসলো, এখানে দেখানো যেমনটা হয়েছে এই টাইপের মার্কস যদি আসলো, সে ওই ধারণাটা পেয়ে যাবে যে ওকে ফাইন, আমি মোটামুটি হয়তো ট্র্যাকে আছি, আমি এই পড়াশোনাটাই কন্টিনিউ করি। আর কারো যদি হচ্ছে আনফরচুনেটলি একটু কম চলে আসে, সেও সেই আইডিয়াটা পাবে যে না, আমাকে হয়তো আরো অনেক 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 বেশি পরিশ্রম করতে হবে, এই যে এখানকার যে চান্স পাওয়ার যেই রেশিওটা, সেটার দিকে যদি আমি একটু তাকাই সেই অনুযায়ী। সো তোমরা তো অনেকক্ষণ ধরে দেখলাই, আশা করি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, এই ইনফরমেশনগুলো কাজে লাগে। আর পরবর্তীতে তো বললামই, আমাদের ইউটিউব চ্যানেল আর উন্মেষের ফেসবুক পেজে ভিডিওটা থেকে যাবে, সেখান থেকেও আবার দেখে নিতে পারো। আর আশা করি এই যে এতক্ষণ ধরে সিট নাম্বার বা ওভারঅল যে নাম্বারের ব্যাপারে শুভ্র ভাইয়া যে কথাবার্তাগুলো বললেন, এখান থেকে কম্পিটিশনটা নিয়ে কিন্তু আর নতুন করে কিছু বলার নেই। তোমরা কিন্তু আইডিয়া পেয়ে গিয়েছো যে আমাদের এখানে কম্পিটিশনটা কিন্তু খুবই টাফ, বাট ওই যে অসম্ভব কিছু না। তুমি যদি নিজের মধ্যে বিশ্বাসটা নিয়ে এখন থেকেই চেষ্টা যদি করে থাকো, তাহলে তোমার জন্য অবশ্যই সম্ভব। আচ্ছা, আমাদের একদম অলমোস্ট শেষের দিকে আমরা চলে এসেছি। তার আগে একটা জিনিস যেটা তোমাদেরকে একটু জানিয়ে রাখা জরুরি, তোমাদের যে এই এক্সাম গুলো হবে বা ইন ফিউচার তোমাদের যে মেডিকেলের পরীক্ষাটা হবে, সেটা কিন্তু এখন মেডিকেলের পরীক্ষাটা কিন্তু একটু ডিফারেন্ট সিস্টেমে হয় বিগত কয়েক বছর ধরে। যেটা হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ইউনিক প্রশ্ন সেট থাকে। অর্থাৎ এখানে তোমার যেই কোয়েশ্চেনটা থাকে, এমসিকিউ যে থাকে, আমি যদি একটু ডেমো দেখাই, এখানে তুমি দেখতে পাচ্ছ। সো এই কোয়েশ্চেন, যে ইউনিক কোয়েশ্চেনটা, সেটা কিন্তু কোয়েশ্চেনের যে সিরিয়ালটা সেটা শাফল করা থাকে, এবং অপশন যেটা সেটাও কিন্তু শাফল করা থাকে। অর্থাৎ তোমার কিন্তু ওই সুযোগটা নাই, ওই যে তুমি বললা যে বন্ধু 20-এর ইয়েটা কত, হ্যাঁ 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এইভাবে আনসার তুমি জিজ্ঞেস করলা বা দেখালা, সেই সুযোগটা কিন্তু নাই। হ্যাঁ, সো মেডিকেলের জন্য আশা করি এই ব্যাপারটা মানে খুবই ফ্রুটফুল হয়েছে এই ব্যাপারটা, যে একদম মোটামুটি ফেয়ার জাজমেন্টের একটা সুযোগ থাকতেছে, যে যারা পরীক্ষা দিচ্ছে সে আসলে পরীক্ষার হলে নিজের মেধার থ্রোতেই পরীক্ষা দিচ্ছে। আর মেডিকেলে ইনক্লুড করার আগে ইনফ্যাক্ট আমরা কিন্তু আমাদের উদ্ভাস উন্মেষের সব পরীক্ষাগুলাই এরকম ডেইলি এক্সাম বলো বা উইকলি এক্সাম বলো, সেগুলো কিন্তু এরকম ইউনিক কোয়েশ্চেন সেটের মাধ্যমে অনেক আগে থেকে নিয়ে আসছি, যাতে করে তোমরা যে ব্রাঞ্চে এসে পরীক্ষা দাও বা যদি অনলাইনেও পরীক্ষা দিয়ে থাকো, সেগুলো যাতে তোমার এক্সামটা একদম তোমার মতোই হয়, অন্য কারোর সাথে যাতে ম্যাচ বা ওভারল্যাপ না করে। সো এটা হচ্ছে যতটুকু সম্ভব নিজের কাছে নিজে অনেস্ট থাকা। সো আশা করি তোমরা যখন পরীক্ষা দিবা, একদম এই ধারণাটা তো তুমি পেয়ে যাবা। এখান থেকে একটু আইডিয়া নিয়ে নিলাম আমরা। তো আমরা তো আজকে অনেক হ্যাঁ, কথাবার্তাই আমি বললাম। একটা কোশ্চেনের হ্যাঁ, আনসার হ্যাঁ, দেওয়াটা একটু গুরুত্বপূর্ণ অবশ্যই। মনে করছি। সেটা হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া আমার এসএসসি তে টোটাল গোল্ডেন নাই, বা আমার হচ্ছে অপশনাল সাবজেক্ট
বাদে আমার আসলে এ প্লাসটা আসছে না, বাট অপশনাল সহ এ প্লাসটা আসতেছে বা জিপিএ 5 থাকতেছে, সেক্ষেত্রে কাউন্টটা কিভাবে হবে? আমি একটু বলে রাখি, এখানে তোমাদের টেনশনের কিছু নাই। তোমাদের যদি এসএসসি বা এইচএসসি তে অপশনাল সহই যদি তোমাদের জিপিএ 5 থাকে, তাহলে তুমি সেখানে 75 পেয়ে যাচ্ছ বা 125 পেয়ে যাচ্ছ। এখানে অপশনাল কাটা হয় না। এখানে তোমার যে মানে এখানে গোল্ডেনের কোনো ঝামেলা নাই। গোল্ডেনের কোনো যে ঝামেলা নেই। তুমি তো যদি রিয়েলি যেটা এ প্লাস আসতেছে পাও, জিপিএ 5 ওইটাই আর কি। ওটাই হ্যাঁ। জিপিএ 5। ওইখানে তুমি যদি জিপিএ 5 পেয়ে থাকো, গোল্ডেন কাউন্ট করার দরকার নেই, তুমি 75 নাম্বার পেয়ে গেছো। এখানে টেনশন করার কিছু নাই। আচ্ছা, সো আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা মোটামুটি অনেক কিছুই অ্যাকচুয়ালি তোমাদের এতক্ষণ ধরে আনসার দেওয়ার ট্রাই করছি। আমি শেষ মুহূর্তে আবারও আরেকবার একটু ছোট্ট করে বলে নিতে চাই যে কেউ যদি কোনো মনে হয় যে ইম্পর্টেন্ট ইনফরমেশন ছুটে গিয়েছে, যে কিভাবে ক্লাসে জয়েন করব, কবে থেকে ক্লাস শুরু হবে, রুটিনটা কোত্থেকে পাবো, কিভাবে পিডিএফ দেখবো, ভিডিও দেখবো, এই সম্পূর্ণ যেই ওরিয়েন্টেশন লাইফটা হলো, এটা কিন্তু আমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার ইউটিউব চ্যানেল এবং উন্মেষের যে ফেসবুক পেজ, দুইটা জায়গাতে কিন্তু ভিডিওটা থেকে যাবে, যাতে তোমার যে কোনো কোয়েশ্চেন যদি বা কনফিউশন যদি থাকে তুমি ক্লিয়ার হয়ে নিতে পারো। দেখো ইউটিউবে তো ভিডিও টেনেও দেখা যায়, বা কোনো জায়গায় যদি প্রয়োজন হয় স্পিডটাও ফাস্ট ফরওয়ার্ড করে দেখা যায়। সো এই সুযোগ তো তোমার থাকবেই। সো তুমি সেখান থেকে এই প্রোগ্রামের যে লাইভ ভিডিওটা, ওই ভিডিওটার বাকি অংশ তুমি দেখে নিও যদি তোমার মনে হয় যে কোনো ইনফরমেশন মিসিং আছে। বাট আমরা যতটুকু এখন এতক্ষণ পর্যন্ত ট্রাই করলাম, মোটামুটি ম্যাক্সিমাম ইনফরমেশন কিন্তু কাভার হয়ে গেছে। সো যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভকামনা। আশা করি তোমাদের সাথে এই যে পরশুদিন থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, শুভ্র ভাইয়ের সাথে তোমাদের দেখা হবেই। এবং আমাদের এই যে প্রি মেডিকেল ফ্রি কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর এইচএসসি শর্ট সিলেবাসের উপর যে ফ্রি কোর্স, সেখানেও তোমাদের সাথে দেখা হবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অসংখ্য দোয়া রইলো। ভাইয়াদের জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ দীপ্র ভাইয়া, শুভ্র ভাইয়া। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। সালাম।